মনির আপনি আনমিউট করে বলেন। তাহলে বিদায় জানাবো। মনির আপনি হ্যাঁ, আনমিউট করে বলেন। হ্যালো আসিফ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ। আচ্ছা, আপনারা প্রায়ই বলে থাকেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্ষক ছিলেন। কিন্তু এটা আপনারা কিসের ভিত্তিতে বলেন? এটার মানে কোনো আ এটার কোনো রেফারেন্স আছে কি আপনার কাছে? অবশ্যই রেফারেন্স আছে। তার আগে আপনি আমাকে একটু বলেন যে ধর্ষক শব্দটার অর্থটা যদি আমাকে একটু বলতেন। ধর্ষক ধর্ষণের সংজ্ঞাটা যদি আমাদেরকে একটু ধর্ষণের দিতেন। সংজ্ঞাটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে সেই সংজ্ঞাটা অ্যাপ্লিকেবল হতে হবে। আপনার ব্যক্তিগত কোনো সংজ্ঞা চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে এই সংজ্ঞার উপরে ভিত্তি করে মানে বিচার ব্যবস্থা চালু আছে। এরকম একটা সংজ্ঞা আপনি আমাকে দেন তো ভাই। হ্যাঁ, সংজ্ঞাটা হচ্ছে যে আপনার উইদাউট কনসেন্ট এনি সেক্সুয়াল এনি মানে যেকোনো ধরনের যৌন প্রক্রিয়াটাই হচ্ছে ধর্ষণ। উইদাউট কনসেন্ট। একটু যদি আমাদেরকে এক্সপ্লেইন করতেন যে উইদাউট কনসেন্ট মানে এখানে কি বোঝাচ্ছে, কারণ আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আমাদের এখানে হয়তো অনেক দর্শক আছে যে উইদাউট কনসেন্ট জিনিসটা বুঝতে পারছে না। আপনি কি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলবেন কনসেন্ট, উইদাউট কনসেন্ট এই জিনিসটা কি? মানে একজন নারীর মতামত ছাড়া কিংবা তার পারমিশন না নিয়ে যদি কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হয়, তখনই সেটা ধর্ষণ হবে অথবা রেপ হবে। যেমন ধরেন একটা উদাহরণ দিই, মনে করেন একটা মেয়ে হচ্ছে বোবা, হ্যাঁ, সে কথা বলতে পারে না, কানেও শোনে না, মানসিক প্রতিবন্ধী, হ্যাঁ, সে রাস্তায় মানে পাগলের মতো ঘুরে বেড়ায়। এখন এই মেয়েটাকে বললো যে তোমাকে আমি একটা মানে রুটি কিনে দিব, একটা 2 টাকা দামের রুটি কিনে দিব, চলো তুমি চিপায় চলো আমার সাথে। মেয়েটা তো রুটির জন্য মেয়েটা তো একটু পাগল, মেয়েটা চিপায় গেল, মেয়েটার সাথে সে একটা কাজ করলো এবং তাকে রুটিটা কিনে দিল। এই জিনিসটাকে আপনি কি বলবেন, মানে বলেন তো। অবশ্যই এটাও তো রেপই হবে। আচ্ছা, আচ্ছা রেপ হবে। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন, যে মনে করেন একটা মেয়ে মানে মাতাল অবস্থায় আছে, হ্যাঁ? মেয়েটা তার মানে স্বাভাবিক বিচার বুদ্ধির মধ্যে নাই, হ্যাঁ? তাকে হয়তো মদ খাওয়ানো হইছে বা তাকে হয়তো হেরোইন খাওয়ানো হইছে। সে একটু এলোমেলো অবস্থায় আছে। গাঁজা-টাজা খাইছে, কিছু একটা হইছে, হ্যাঁ? মাতাল আরকি। এরকম অবস্থায় আপনি তাকে পাইছেন। পেয়ে তারপর তার সাথে করে ফেলছেন। এখন এটাকে কি বলবো আমরা? এটাও ধর্ষণই তো হবে, যেহেতু সে কোনো মতামত দেওয়ার মতো অবস্থায় নেই সে মেয়েটা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তাহলে আরেকটা প্রশ্ন করি, যে মনে করেন আপনি একটা স্কুলের টিচার, প্রধান শিক্ষক, আপনার স্কুলে একটা মেয়ে পড়ে। মেয়েটাকে আপনি বললেন যে তুমি যদি আমার সাথে এটা না করো তাহলে তোমাকে ফেল করায় দেব। আর যদি করো তাহলে তুমি পাস। এরকমের একটা অবস্থাতে যদি মেয়েটা করতে বাধ্য হয়, মেয়েটা যদি ফেল করে তাহলে তো তার বাবা মা নিশ্চয়ই তাকে অনেক পেটাবে। এই কারণে ভয়ে সে কাজটা আপনার সাথে করলো। বা আপনি মনে করেন আপনার কাছে ওই মেয়েটার কোনো একটা গোসল করার ভিডিও আছে। আপনি তাকে হুমকি দিলেন যে তুমি যদি এটা আমার সাথে না করো তাহলে আমি এই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিব, তোমার মানিজ্জত যাবে, ফ্যামিলির মানিজ্জত যাবে। এখন তুমি আমার সাথে এটা করতে হবে। এই ধরনের যদি আপনি যদি কোনো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে, কোনো ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তার সাথে যদি এই কাজটা করেন, এটাকে আমরা কি বলবো ভাই? এটা তো মানে তার একটা আহ, পরিস্থিতির সুযোগ নিয়ে তার সাথে সেটাও ধর্ষণই তো হবে। হ্যাঁ, কিন্তু সে কিন্তু নিজেই আপনার রুমে আসছে, নিজের রুমে এসে করছে, কিন্তু সে কিন্তু চিৎকারও করেনি, কান্নাকাটিও করেনি, সে কিন্তু করছে। কিন্তু একটা ভয় করছে যে আপনি যদি মানে সে যদি না করতো তাহলে তো আপনি তার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিতেন। উম, ভয়টা আসলে পারিপার্শ্বিক কি সিচুয়েশন ছিল সেটা তো আর আমি জানি না। সিচুয়েশনটা যদি আমি জানতাম না, না, তাহলে আমি সিচুয়েশনটা তো আমি এরকম আপনাকে করতে বলেই পারতাম। দিলাম। সিচুয়েশনটা তো আমি আপনাকে বলেই দিয়েছি যে আপনার কাছে তার একটা গোপন ভিডিও আছে। তার একটা গোসল করার একটা ভিডিও আছে, যেটা আপনি গোপনে তার বাথরুমে ক্যামেরা ফিট করে ধারণ করেছেন। এখন এই জিনিসটা আপনি বলছেন যে আপনার সাথে যদি সেই কাজটা না করে তাহলে আপনি সেটা ইন্টারনেটে ছেড়ে দিবেন। লাখ, লাখ লোক তার মানে ইয়াটা দেখবে, গোসল করার দৃশ্যটা দেখবে। এইটাতে তো সে ভয় পাচ্ছে যে এটা যদি প্রকাশ হয় তাহলে তো বাসা থেকে তার একটা মানে বিরাট সমস্যা হয়ে যাবে। তার তো সুইসাইড করতে হবে। এখন মানে এইরকম পরিস্থিতিতে আমি তো আপনাকে ঘটনাটা বলেই দিয়েছি যে হুম। পরিস্থিতিটা কি। এইরকম পরিস্থিতিতে সে স্বেচ্ছায় নিজে আপনার রুমে এসে, স্বেচ্ছায় সে নিজের জামা নিজে খুলে, স্বেচ্ছায় সে আপনাকে মানে মানে সুখ শান্তিও দিয়েছে। কিন্তু এই স্বেচ্ছায় সে করেছে, কিন্তু আর কি কনসেন্ট ছিল ভাই? না, এখানেও তো কনসেন্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে কনসেন্ট বোঝা যাচ্ছে না, এখানে কনসেন্ট ছিল না, নিশ্চয়ই এখানে কনসেন্ট ছিল না, একদম ঠিক বলেছেন। এখন আপনাকে প্রশ্ন, যে একটা মেয়ে, তার বয়স হচ্ছে কি 9 বছর বয়স, সে পুতুল খেলে। এরকম একটা মেয়েকে আপনি বললেন যে মানে এরকম একটা মেয়ের বাবা, যারা হচ্ছে অনেক দরিদ্র ফ্যামিলির, তার বাবাকে আপনি কিছু টাকা দিলেন বা কিছু একটা সুবিধা দিলেন, কোনো একটা সুবিধা দিলেন, কোনো একটা চাকরি দিলেন বা কিছু একটা দিলেন, এবং এই শর্তে দিলেন যে তুমি তোমার মেয়েটাকে আমার সাথে বিয়ে দিবা, 9 বছরের মেয়েটাকে আমার সাথে বিয়ে দিবা। আপনি মনে করেন 40 বছরের একটা ধামড়া বেটা, এবং সেই 9 বছরের মেয়েটাকে আপনি বিয়ে করার পরে আপনি তার সাথে যৌনকর্মটা করলেন। 9 বছর বয়সে কি একটা মেয়ের কনসেন্ট দেয়ার, যৌন কাজে কনসেন্ট দেয়ার বয়স হয় ভাই? কি মনে হয় আপনার? না, তখনও তো সে সেক্সুয়ালি অ্যাক্টিভ হয় না। সো সে কিভাবে কনসেন্ট দেবে? আচ্ছা, তাহলে আমরা মানে উইকিপিডিয়া থেকে ধর্ষণের একটা সাধারণ সংজ্ঞাটা একটু দেখে আসি, তাহলে আমরা এই বিষয়টা সম্পর্কে আরো পরিষ্কার একটা ধারণা পাবো। আপনি একদমই ঠিক বলেছেন, যে কটা কথা বলেছেন একদমই ঠিক। ভাই, আপনি কি আমাদেরকে একটু এই যে ধর্ষণের এই সংজ্ঞাটা একটু পড়ে শোনাবেন আমাদেরকে কষ্ট করে? জি, আমি পড়ছি। ধর্ষণ
এক ধরনের যৌন নিগ্রহ সাধারণত একজন ব্যক্তির অনুমতি ব্যতি রেখে তার সঙ্গে যৌন সঙ্গম বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে। অনুমতি প্রদানে অক্ষম যেকোনো অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি এরকম কোনো ব্যক্তির সাথে যৌন মিলনে লিপ্ত হওয়াও ধর্ষণের আওতাভুক্ত। ধর্ষণ শব্দটি আচ্ছা, প্রতিশোধ। হয়েছে হয়েছে। এই যে এই অংশটুকু তো আপনি মন দিয়ে পড়েছেন, অনুমতি প্রদানে অক্ষম যেমন কোনো অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি এরকম কোনো ব্যক্তির সাথে যৌন মিলনে লিপ্ত হওয়াকেও ধর্ষণের আওতাভুক্ত বলে মনে করা হয়, তাই তো ভাই? জি, সংজ্ঞাতে তো সেরকমই দেখা যাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, যেন আপনিও এটার সাথে একমত হয়েছেন, এগ্রি করেছেন যে এই বিষয়গুলোর সাথে আপনিও এগ্রি করেন। আমরা যে সংজ্ঞাটা দেখালাম সেই সংজ্ঞাটা আপনারও সংজ্ঞা, তাই না ভাই? জি ভাই, সেই সংজ্ঞাটাই। আচ্ছা, তাহলে এখন আমরা যাই যে ইসলামে এই ধরনের বিষয় আছে নাকি, বা নবী মোহাম্মদ এই বিষয়ে এই ধরনের কোনো কাজ করেছে কিনা যে কাজটাকে আমরা ধর্ষণ বলতে পারি। তাহলে আপনাকে প্রথম প্রশ্ন হচ্ছে, নবী মোহাম্মদ যে যুদ্ধবন্দী গনিমতের মাল হিসেবে কাফেরদেরকে মেরে যে যুদ্ধবন্দী নারীদেরকে নিয়ে আসতো, মানে কাফেরদের মা বোনদেরকে তুলে নিয়ে আসতো, এই বিষয়টা কি আপনি জানেন নাকি জানেন না? এই বিষয়টা আমি জানি, আমি আপনার লাইভ দেখি, মাঝে মধ্যে আপনি রেফারেন্স দেন, তো সেই জিনিসগুলো আমি চেক করে দেখেছি। হ্যাঁ, এরকম বিষয় আছে, গনিমতের মাল এরকম বিষয় অবশ্যই আছে ইসলামে। আপনি যদি না জেনে থাকেন তাহলে আমি রেফারেন্সগুলো একটা একটা করে বের করে আপনাকে দেখাতে পারি। আপনি যদি দেখে থাকেন তাহলে তো আর এগুলো দেখানোর দরকার নেই। আর আপনি যদি চেক করে থাকেন, আমার লাইভ দেখলে তার হবে না ভাই। আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে বইগুলোর থেকে যে সেই জিনিসগুলো আসলে চেক করে দেখা। না, আমি নিজেও চেক করে দেখেছি সেটা। আচ্ছা, চেক করে দেখলে তো তাহলে তো ভালো। তাহলে তো আপনার জানার কথা যে কাফেরদেরকে মেরে আপনার নবী সেই কাফেরদের মা বেটিদেরকে তুলে এনে ডিস্ট্রিবিউট করতো সাহাবীদের মধ্যে, এবং সাহাবীরা তাদের সাথে বিবাহ ছাড়াই সঙ্গম করতো। তাহলে আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসটাকে আমরা কি মানে প্রেম ভালোবাসার ক্যাটাগরিতে ফেলবো নাকি ধর্ষণের ক্যাটাগরিতে ফেলবো, কি মনে হয় আপনার? এখন 1400 বছর আগে ধর্ষণের সংখ্যা কিছুটা আলাদা হতে পারতো হয়তো। ধর্ষণের সংখ্যা সারা মানে 14 লক্ষ বছর আগে একই রকম হবে। খুনের সংখ্যা 14 কোটি বছর আগে একই রকম হবে। খুন মানে হচ্ছে আমি যদি আপনাকে খুন করি তাহলে খুনটা খুনি। অনেক সময় এটা হতে পারে যে আমি বাধ্য হয়েছি খুন করতে, অনেক সময় এটা হতে পারে আমি বাধ্য হয়েছি আপনাকে ঘুষি মারতে, কিন্তু ঘুষিটা কিন্তু ঘুষি থাকবে। ঘুষিটার সংখ্যা কিন্তু কখনো পাল্টাবে না, বা খুনের সংখ্যা কিন্তু কখনো পাল্টাবে না। ধর্ষণের সংখ্যা কিন্তু কখনো পাল্টাবে না। ধর্ষণের সংখ্যা কখন কোথায় পাল্টে যায় সেই রকম একটা ঘটনা আমাকে বলতে পারবেন যে এই রকম পরিস্থিতিতে ধর্ষণের সংখ্যা পাল্টে যায়? আসলে গনিমতের মাল জিনিসটা একটু যদি ক্লিয়ার করতেন। না, না, আপনি আমাকে আমাকে একটা এমন একটা উদাহরণ দেখান যেখানে ধর্ষণের সংখ্যাটা বদলে যায়। মানে সেই ধর্ষণটাকে আর ধর্ষণ বলে গণ্য হয় না। এরকম একটা পরিস্থিতি আমাকে আগে একটু দেখান তো। যেমন কেউ যদি মুখে কনসেন্ট নাও দিতে পারে, মানে মুখে যদি সে সম্মতি নাও দিতে পারে, কিন্তু তার যদি মৌন সম্মতি থাকে এই বিষয়ে, তাহলে না, তো মৌন সেটা ধর্ষণ সম্মতি হবে। থাকলে তো সেটা কনসেন্টই তো হইলো। সে যদি মনে করেন তার মুখে সে কথা বলতে পারে না, কিন্তু সে আপনাকে চোখের ইশারায় বা কোনো না কোনো ভাবে আপনাকে বুঝাইছে। সে যদি সম্মতি দানে সক্ষম হয়, সক্ষম সে, সক্ষম হলে তারপরে তো সে আপনাকে সম্মতি দিতেই পারবে, তাই না? কিন্তু যদি সক্ষমই না হয়, সে যদি সক্ষমই না, এই মানে সম্মতি দিতে সক্ষমই না, এখনো অক্ষম, এরকম একটা মেয়ের সাথে যে কোনো যৌন আচরণই তো ধর্ষণ। যে কোনো কালে, যে কোনো সমাজে, যে কোনো মানে যে কোনো আপনি প্রেক্ষাপটে এরকম একটা মেয়ের সাথে যে কোনো যৌন আচরণ তো ধর্ষণই হবে, তাই না? মানে হ্যাঁ, আপনার কি মনে হয় যে অপরাধটা বিভিন্ন দেশে, মানে মনে করেন আমাদের দেশে এখন ঘুষ খুবই সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল, সমাজে সবাই ঘুষ খায়, মোটামুটি সবাই ঘুষ টুস খায়। এতে কি ঘুষটা কি ঘুষই থাকে নাকি ঘুষটা অন্য কিছু হয়ে যায়? না, ঘুষটা তো ঘুষই থাকে। মানে মানে অনেক সময় আপনি যখন মানে থানায় জিডি করতে যাবেন তখন পুলিশ আপনাকে 50 টাকা চাবে যে ভাই 50 টাকা দেন, চা বিড়ি খাবো। এখন এটাই কি সবাই এখন এটাকে চা বিড়ি খাওয়ার টাকা বলে? হ্যাঁ, চা খাওয়ার টাকা বলে। এখন চা খাওয়ার জন্য 50 টাকা চায়, আবার কেউ 5 লাখ টাকাও চা বিড়ি খাওয়ার জন্য চায়। এখন এই যে টাকাটা সবাই চায়, হ্যাঁ, সমাজে এটা অ্যাকসেপ্টেবল, সবাই জানে যেটা হচ্ছে, এবং সমাজ মেনেও নিয়েছে এই জিনিসটা। একটা সমাজে যদি সবাই মেনে নেয় একটা মানে অপরাধকে, তাহলে কি সেই জিনিসটা কি ওই ঘুষ নেয়াই থাকে নাকি চা বিড়ি খাওয়ার টাকা হয়ে যায় কোনো না কোনো ভাবে, বলেন তো? ভাইয়া, যুদ্ধের পরিস্থিতিতে আসলে এই বিষয়গুলো অনেকটা যে পাল্টে কোনো যায়। পরিস্থিতিতেই ধর্ষণ হচ্ছে ধর্ষণ ভাই, যে কোনো পরিস্থিতিতে ধর্ষণ হচ্ছে ধর্ষণ, সেটা যুদ্ধ হোক না যুদ্ধ সেটা হোক। তো যে কোনো যে পরিস্থিতিতে ধর্ষণ। একটা মেয়েকে আপনি কাপড় খুলবেন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে একটা মেয়ের গায়ে কাপড় খুলবেন, মেয়েটার কাপড়টা খুলে আপনার কাপড়টা খুলবেন, আপনার কাপড়টা খুলে আপনার যন্ত্রটা এখানে ঢুকাবেন, এটা যে কোনো পরিস্থিতিতে। আপনার কাছে কি মনে হয় যুদ্ধের পরিস্থিতিতে এটা একটা ভালো কাজ হয়ে যায়? এটা কি আপনার কোনো সামহাও মনে হয়? মানে না, আপনি, যুদ্ধের আচ্ছা ঠিক পরিস্থিতি। আছে, তাহলে আপনার মায়ের ক্ষেত্রে কি একই মানে ঘটনা আমরা কাজে লাগাতে পারি, বা আপনার বোনের ক্ষেত্রে কি আমরা একই সূত্র কাজে লাগাতে পারি? মনে করেন ভারত যদি কালকে আমাদের দেশে যুদ্ধ করতে ঢুকে যায়, এবং সেই এই যে আপনি যে যুক্তিটা দিলেন যুদ্ধের পরিস্থিতিতে, এখন এই যুদ্ধের পরিস্থিতিতে যদি ভারতীয় কোনো হিন্দু সেনা যদি আপনার বোনের সাথে ঠিক একই কাজটা করে, তাহলে কি আপনি কি তখন এটাকে মেনে নিবেন যে ও আচ্ছা যুদ্ধের পরিস্থিতিতে করছে, তাহলে অসুবিধা নাই, ঠিক আছে, আচ্ছা আমি মেনে নিলাম, অসুবিধা নেই, এটা কি আপনি করবেন ভাই? ভাই, এখনকার যুদ্ধের পরিস্থিতি কখনো সেরকম হবেই না।
মানে এখনকার পরিস্থিতি কখনো সেরকম হবে না মানে কি? মানে ভারতের সৈন্যরা বাংলাদেশে আক্রমণ করছে, যুদ্ধ চলতেছে। এখন এরকম পরিস্থিতিতে আপনার বোনকে ভারতীয় কিছু সেনাবাহিনীর সদস্য হাতে পাইলো। এখন তারা যা করার করলো, যুদ্ধের মধ্যেই তো করলো, তাই না? তাহলে আপনি যে বললেন যুদ্ধের পরিস্থিতিতে ব্যাপারটা যদি ভিন্ন হয়ে যায়, তাহলে তো আপনার বোনের সাথে যদি এই যুদ্ধের পরিস্থিতিতে এই ঘটনাটা ঘটে, তাহলে তো আপনি সেটাতে মাইন্ড করবেন না, তাই না? আপনি তো অলরাইট এটাতে। না, কখনোই অল আউট থাকার কথা না। কেমনে ভাই, কেমনে, কি বলেন ভাই? আপনি না বললেন একটু আগে যুদ্ধের পরিস্থিতিতে এই ঘটনাটা বদলে যায়? ভাই 1400 বছর আগে তারা তো 1400 বছর আগে হোক বা 14 লক্ষ বছর আগে হোক, 14 লক্ষ বছর আগে মনে করেন আপনি একটা দেশে থাকেন, আর একটা দেশের লোক আপনাকে আক্রমণ করছে, সেখানে আপনার বোন আছে, আপনি আপনার বোনকে ভালোবাসেন, আপনার ছোট একটা বোন, যে ছোট বোনটাকে আপনি কোলে পিঠে করে বড় করছেন। অমুক দলের ভাইকিং রাইসা, মানে মনে করেন নেদারল্যান্ডসের ভাইকিং রাইসা আপনাকে মাইরা আপনার বোনকে তুলে নিয়ে গেল এবং তাকে রেপ করলো। আমি এটাকে রেপ বলবো, আপনি কি বলবেন আমি জানি না। রেপ করলো, মনে করেন সেটা মানে 5000 বছর আগে ঘটনাটা ঘটছে। মানে 5000 বছর আগে ঘটনাটা ঘটলে কি 5000 বছর আগে ঘটনাটা কি অন্যরকম ছিল? মানে আপনি আপনার বোনকে যদি কেউ মানে বিপক্ষের সৈন্যরা এসে যখন রেপ করবে, তখন কি আপনার বোনটা মজা পেত নাকি? ওই 5000 বছর আগে হলে আপনার বোনটা মজা পেত, আর এখন যদি ঘটনাটা ঘটে তাহলে আপনার বোন কষ্ট পাবে নাকি ভাই? বা ঘটনাটা কি এরকম? না, ঘটনাটা তো এরকম না। না না, মানে 5000 বছর আগে যদি হয় তাহলে তো নিশ্চয়ই আপনার বোনটা অনেক মজা পেত নাকি, যেহেতু এটা 5000 বছর আগে। রেপ তো কোনো মজা পাওয়ার জিনিস না ভাই। তাহলে তো ভাই আপনি যে টাইমের যে হিসাবটা বললেন আমাকে, তাহলে আপনি যে 1400 বছর আগের হিসাবটা বললেন, কাফেরদের যে মানে মেরে তাদের মা বেটিদেরকে তুলে এনে যখন মোহাম্মদের সেনাবাহিনীরা ডিস্ট্রিবিউট করে নিত, সেই মেয়েদের স্বামী, সেই মেয়েদের ভাই, সেই মেয়েদের বাবা, তাদেরকে নিশ্চয়ই মোহাম্মদের সেনারা একটু আগে হত্যা করছে, জবাই করছে, কাইটা পিটা ফেলছে। তো ভাই এটা রেফারেন্স আপনাকে আমি বলেছি আগেই যে রেফারেন্স যদি আপনি দেখতে চান আমি রেফারেন্স আপনাকে দেখাবো, কিন্তু তখন আপনি বলেছেন আপনি রেফারেন্সগুলো দেখেছেন এবং চেক করেছেন, এই কারণে আমি এখন পর্যন্ত কোনো রেফারেন্স বের করিনি। আপনি যদি চান তাহলে অবশ্যই আমি রেফারেন্স দেখাবো। আমরা রেফারেন্স ছাড়া এখন কথা বলছি, যেহেতু আমি নিশ্চিত হয়েছিলাম যে আপনি রেফারেন্সগুলো অলরেডি দেখে ফেলেছেন। আপনাকে এই কারণে আমি রেফারেন্স ছাড়া আপনাকে সাধারণভাবে বলছি ভাই, আপনি যে যুক্তিটা দিচ্ছেন যে 1400 বছর আগে আমি আপনাকে রেফারেন্স দেখাবো যে সেম ঘটনা ঘটেছিল, একটু পরে দেখাবো। তার আগে আপনি আমাকে একটু বলে নেন যে একটু আগে বাবা, ভাই, স্বামী এদেরকে হত্যা করে একটা মেয়েকে তুলে আনা এবং সেই মেয়েটাকে ডিস্ট্রিবিউট করা এবং যে সাহাবীর ভাগে পড়লো সে তখন তার সাথে সেক্স করা, আপনার কি মনে হয় ওই মেয়েটা কি তার বাবা, ভাই, স্বামীকে খুনকারী যে বিপক্ষের সৈন্য, তার সাথে কি সে কোনো অবস্থাতেই নাচতে নাচতে সেক্স করতে যাবে, তার গালে চুমা দিবে এবং তাকে নিয়ে একটা গান গাবে? মানে এই যে শাহরুখ খান আর কাজল যেভাবে সিনেমার ভিতরে গান গায়, এভাবে একটা গান গেয়ে তার সাথে সেক্স করতে যাবে নাকি? কিভাবে করবে বলেন তো? সেক্স যেভাবে করে সেভাবেই করবে। মানে সেক্স যেভাবে করে সেভাবেই তো করবে, কিন্তু এই মেয়েটার বাবাকে, ভাইকে, মানে স্বামীকে একটু আগে হত্যা করা হয়েছে এবং এখন এখন এই মুহূর্তে ভারতীয় সৈন্যরা ঢুকে আপনাকে মেরে আপনার বোনকে তুলে নিয়ে গেছে, ঠিক একই কাজ করলো। এই যে 1400 বছর আগে যে মেয়েটা ছিল এবং এখনকার যে মেয়েটা আছে, এই মেয়েটার কষ্টের মধ্যে কি কোনো পার্থক্য আপনার কাছে মনে হচ্ছে যে 1400 বছরে এটা আকাশ পাতাল বদলে গেছে? 1400 বছর আগে এরা মজা পেত, এখন আর মজা পাচ্ছে না, এখন কষ্ট পাচ্ছে, এরকম কি কিছু মনে হচ্ছে? 1400 বছরে কি পরিবর্তন ঘটছে বলেন তো? ভিকটিমের সাফারিংসটা একই, কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন। প্রেক্ষাপট তো অবশ্যই ভিন্ন। আমার বোনের সাথে যদি হয় ঘটনা, আপনার বোনের সাথে যদি ঘটনা ঘটে, প্রেক্ষাপট দুই ক্ষেত্রে ভিন্ন, কিন্তু মেয়েটা তো একই রকম কষ্ট পাচ্ছে। মেয়েটাকে বিপক্ষের সৈন্যরা তার স্বামী, ভাই, তার পরিবারের পুরুষ সদস্যদেরকে মেরে তাকে তুলে নিয়ে গেছে, তাকে বন্দি করে নিয়ে গেছে। বন্দি করে নিয়ে যাওয়া মানে তার কোনো কনসেন্ট নাই। একটা মেয়েকে যখন বন্দি করে নিয়ে যায় তার মানে হচ্ছে তার সেখানে কোনো কনসেন্ট নাই, তার কনসেন্টের কোনো বালাই নাই সেখানে। এরপরে যদি তাকে যৌন কাজে নিয়োজিত করা হয়, তার শরীরে যদি হাত দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে ধর্ষণ। একটু আগে আমরা এই কারণে ধর্ষণের সংখ্যাটা পই করে আপনাকে দিয়ে পড়াইলাম, আপনার মুখের থেকে শুনাইলাম। সেই সময়ে একটা যারা বিজয়ী বাহিনী, সেই বিজয়ী বাহিনী থাকবে ক্ষমতায় থাকবে, আর যে মেয়েটাকে বন্দি করে আনা হয়েছে সেই মেয়েটা থাকবে ক্ষমতাহীন, কারণ তার কাছে আর কিছু করার নাই। এইরকম একটা পরিস্থিতিতে একটা মেয়েকে যখন বিজয়ী সেনাবাহিনীর সদস্য বলবে বিছনায় ওঠো, এই মেয়েটার কি বিছনায় ওঠা ছাড়া আর কোনো উপায় আছে? না। এই মেয়েটার কি এটা বলার অধিকার আছে যে না আমি এই অফিসারের সাথে সেক্স করব না, আমি ওই যে গোফালা আরেকটা অফিসার আছে না, ওই অফিসারটার সাথে আমি সেক্স করব? এটা কি বলার অধিকার তার আছে? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ভাই এরকম পরিস্থিতি তো এখনকার সমাজে কখনোই সম্ভব না। এখনকার সমাজে সম্ভব হচ্ছে অলরেডি। 71 সালে এই ঘটনা আমরা দেখেছি। গনিমতের নাম, শর্ষিনার পীর সাহেব গনিমতের মাল নাম দিয়ে আমাদের মা বেটিদেরকে তুলে দিয়েছিল পাক বাহিনীর সদস্যদের হাতে। এখনকার সময় এই ঘটনা ঘটছে বিভিন্ন জায়গাতে। কিছুদিন আগে আইসিসের সেনাবাহিনীর সদস্যরা তারা যে ইয়াজিদি নারীরা আছে বা খ্রিস্টান নারীরা আছে তাদেরকে
গ্যাং রেপ করে, তাদেরকে গনিমতের মাল বানিয়ে তাদেরকে রেপ করে তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করেছিল। বাজারের সব ভিডিও আছে, বাজারের ভিডিও পাওয়া গেছে। তালেবানদের মধ্যে এখন এই প্রসেস চালু আছে, এবং ইসলামে মানে মানে শরীয়তে এই বিধান এখন পর্যন্ত চালু আছে যে কাফেরদের সাথে যদি যুদ্ধ হয় তাহলে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিদেরকে তুলে এনে ভোগ করা যাবে। সেটা নবী নিজে করেছে, নবীর সাহাবীরা করেছে, যুগের পর যুগ ধরে চালু আছে। এখন পর্যন্ত সেই জিনিসটা নিষিদ্ধ হয়নি ইসলামে। এবং ভবিষ্যতে যদি ইসলামের এরকম সুযোগ আসে যে তারা যখন গাজওয়াতুল হিন্দ করবে, তারা যখন ভারত আক্রমণ করবে, তখন তারা এই কাজটা করতে পারবে। যে তাদের ইমাম মেহেদী যখন আসবে তখনও তারা এই কাজটা করতে পারবে, যে তাদের কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে দাসী বানিয়ে তাদের সাথে যৌন সম্ভোগ করতে পারবে তারা। এখন আপনি যদি রেফারেন্সগুলো চান আমি রেফারেন্সগুলো দেখাতে পারি, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন যে একটা মেয়ে যখন বন্দী, একটা মেয়ে যখন দাসী, তার সাথে যৌন আচরণ করা, যেহেতু তার কোনো কনসেন্ট নাই, তার সাথে যৌন আচরণ করাটা তো ধর্ষণ ক্যাটাগরিতে পড়ে, তাই না? একটু আগে তো আপনি বলেছেন আমাকে এটা। ভাই আপনি বললেন যে কেউ নিষিদ্ধ করেনি এখন পর্যন্ত ইসলামে, কিন্তু নিষিদ্ধটা করবে কে? নিষিদ্ধ করবে কে মানে? মানে যেটা নবী নিজে নিষিদ্ধ করে নাই সেটা তো কিয়ামত পর্যন্ত চলবে। আর কে নিষিদ্ধ করার অধিকার? আপনি যে বললেন যে এখনো নিষিদ্ধ করা হয়নি, মানে বুঝলাম না। মানে এখন পর্যন্ত সেটা ইসলামে চালু আছে বলেছি। তো সেটা তো চালু থাকাটাই স্বাভাবিক। চালু থাকাটা স্বাভাবিক, এটাই তো প্রবলেম, যে এখন পর্যন্ত, এবং ইসলামের তো কোনো সংস্কারের বিধান নাই। নবী যা বলে গেছে সেটাই ফাইনাল, কিয়ামত পর্যন্ত সেটা চলবে। তাহলে আপনার নবী যে এই কাজগুলো করেছে, এটাকে আপনি কি বলবেন? ধর্ষণ বলবেন নাকি মানে? কিন্তু এটা তো সরাসরি প্রমাণ দেখাতে হবে। সরাসরি প্রমাণ আপনাকে তো আমি বললাম যে মানে রেফারেন্সগুলো আমি দেখাবো ভাই। তার না, এরকম কোনো ভিকটিমের কোনো বক্তব্য আছে যে সে ভিকটিমের বক্তব্য কিভাবে থাকবে? ভিকটিমের বক্তব্য কিভাবে থাকবে? ইসলামের যে ইতিহাস, সেটা কি ইসলামে যারা, ইসলাম যাদেরকে পরাজিত করেছে তাদের মতামত নিয়ে, সেটা নিয়ে কি বই কোথাও লেখা হয়েছে? মানে আপনি মনে করেন যে একটা পরাজিত বাহিনী, যে বাহিনীটাকে পরাজিত করা হয়েছে, তাদের বক্তব্য নিয়ে তারা মানে বিজয়ী বাহিনী বই লিখবে যে তোমরা কে কে আসো, নবীকে তোমরা কে কে গালি দিচ্ছ, আসো তোমরা নবীকে কে কে খারাপ বলতেছো, আসো তোমাদের কথাগুলো আমরা আমাদের হাদিসের ভিতরে লিপিবদ্ধ করে ফেলি। আপনার কাছে কি সিরিয়াসলি মনে হয় যে মানে যারা ভিকটিম তারা এসে একজন সাহাবীকে বলেছে, জানেন না নবী না একটা বড় বিচ্ছা ছিল, দর্শক ছিল, লেখেন লেখেন ভাই, এটা হাদিসের ভিতরে লেখেন। তখনই সাহাবী বলল, আচ্ছা ঠিকই তো বলছে, আমার নবী তো আসলে দর্শক ছিল, হ্যাঁ ঠিক আছে, এটা আমি হাদিসে লিখে ফেলতেছি, ঠিক আছে তোমার কথা আমি শুনছি, এই যে হাদিসে লিখছি দেখো, ঠিক আছে এটা হাদিস হিসেবে লিপিবদ্ধ হইলো, মারহাবা মারহাবা। আপনার কাছে সিরিয়াসলি মনে হয় যে তারা এই জিনিসটাকে হাদিস হিসেবে লিপিবদ্ধ করবে এবং সেই রেফারেন্সটা আপনাকে আমি দেখিয়ে আপনাকে আমি প্রমাণ করবো, হ্যাঁ মনির ভাই দেখছেন এই যে হাদিসের ভিতরে লেখা আছে? নাকি জিনিসটা এইভাবে থাকবে যে সাহাবীরা বলতেছে, হে নবী আমরা বনু মুস্তালিকের যুদ্ধে মানে কিছু নারীকে বন্দী করলাম, পুরুষদেরকে হত্যা করে কিছু নারীকে বন্দী করলাম, আমরা অনেকদিন ধরে স্ত্রী থেকে মানে দূরে আছি, আমরা আমাদের মেয়েদের প্রতি অনেক খায়েশ হচ্ছে, আমরা মেয়েদের সাথে সঙ্গম করতে চাই, কিন্তু আমরা আবার এটাও চাই যে মেয়েরা যেন আবার তাড়াতাড়ি গর্ভবতী না হয়ে যায়। বেশি তাড়াতাড়ি গর্ভবতী হয়ে গেলে তো আমরা বেশি দিন তাদের সাথে করতে পারবো না, তারা তো পেট বাইরে যাবে, তখন আমরা তাদের সাথে করবো কেমন? হে নবী এটার মানে এখন আমরা কি করবো? আচ্ছা ঠিক আছে হে নবী আমরা তাহলে আজল করি। আজল মানে কি? আজল মানে হচ্ছে কি আমরা যখন করবো শেষ মুহূর্তে আমরা টাচ করে বাইর করে ফেলবো জিনিসটা, যন্ত্রটা বাইর করে ফেলবো, তাহলে তাতে কি হবে আমাদের মানে উইটা বাইরে পড়বে। হ্যাঁ, বাইরে পড়লে আবার অনেকদিন ধরে টুইসা ওই রেপটা করতে পারবো, অনেকদিন মেটারে রেপ করতে পারবো, অনেকদিন মেটার সাথে সহবত করতে পারবো আমরা। এই আজলটা আমরা করবো। হে নবী আমরা কি আজলটা করবো? তখন নবী বলতেছে যে করবি, আচ্ছা ঠিক আছে যা কর, ঠিক আছে যা ওকে কর, আচ্ছা তোরা আজল করতে চাচ্ছিস কর, কিন্তু মনে রাখিস যে তোরা কিন্তু এই যেটা করিস ইদ্যতের পরে, ইদ্যতের আগে কিন্তু করিস না। এইভাবে যদি হাদিসটা থাকে, এই হাদিসটা দেখে তো আমরা বুঝতে পারি যে কিছু মেয়েকে বন্দী করে আনা হয়েছে তাদের পরিবার বর্গকে মেরে, এবং নবীর সাহাবীরা তখন তাদের সাথে সেক্স করতে চাচ্ছে এবং তারা নবীর কাছে এসছে অনুমতি চাইতে। অনেক সাহাবী আবার এটাতে একটু সংকোচ বোধ করছিল, অনেক সাহাবী আবার এসে ভাবতেছে যে এই যে যেই বেটিরে আমি বন্দী করে নিয়ে আসছি, যেই মেয়ে, সেই মেয়ে তো আরেক বেটার বউ, একটা কাফেরের বউ, এই মেয়েটার সাথে করাটা কি ঠিক হবে? না এটা তো ঠিক হবে না, আমার কাছে কেমন যেন খচখচ লাগতেছে। আচ্ছা যাই নবীর গিয়ে জিগাই গিয়া, হে নবী আপনি বলেন তো যে তো আরেক বেটার বউ, তাহলে তো আমি তুই বেটার মাইরে আমি বেটিরে তুলে আনছি, এখন আমি তো তার সাথে করতে চাচ্ছি, করাটা কিন্তু করলে না একটু খচখচ লাগতেছে, হ্যাঁ কি তার সাথে করাটা ঠিক হবে? নবী বলতেছে যে আচ্ছা ঠিক আছে যা করো, কোনো সমস্যা নেই, তার সাথে ওই বিয়া ভাঙে গেছে, ওই জামাই যেহেতু পালায় গেছে, ওই জামাই যেহেতু মেরে গেছে, ওই বিয়া বাতিল, তুই এখন কর, তুই এখন যত ইচ্ছা তুই দাসী, তোর দাসী এটা তুই এখন যত ইচ্ছা করিস। এইভাবে যদি হাদিসগুলো থাকে তখনও তো আমরা এটা বুঝতে পারবো যে এই মেয়েটার সাথে ধর্ষণ করতেছে, নাকি ভাই? ভাই বুঝতে পারা এক কথা, আর সরাসরি প্রমাণ করা কিন্তু আরেক কথা ভাই। মানে আপনাকে কি একটা ধর্ষক বলবে ওয়াও মনির ভাই আমি না এই মাত্র ধর্ষণটা করে এসেছি, ভাই আমি না এই মাত্র একটা ধর্ষণ করে এই মাত্র আসলাম, এটা আপনি বলতে চাচ্ছেন যে আপনার একজন ধর্ষক এসে আপনাকে এই ইয়াটা দিবে, লিখিতভাবে এটা দিবে যে মনির ভাই আমি তো কিন্তু মাত্র ধর্ষণটা করে এসেছি? সিরিয়াসলি ভাই আপনার বোধ বুদ্ধি এতটা কম? ভাই ধর্ষক বলবে কেন, ভিকটিম বলবে।
ভিকটিম কিভাবে বলবে? ভিকটিম যে মেয়েটা, সেই মেয়েটার তো কোনো হাদিসই নাই। সেই মেয়েটা কোথায়, সেই মেয়েটার কি বলার কোনো স্কোপ আছে? সেটা তো ইতিহাসবিদরা জানেন। সেটা ইতিহাসবিদরা জানে না মানে ইতিহাসবিদরা তাদের বক্তব্য কোথা থেকে পাবে? তাদেরকে তো সেই দাসী হিসেবে তাদেরকে বাসায় নিয়ে তাদেরকে রেপ করছে। এরপরে তো তাদের কোনো বক্তব্য কোথাও লিপিবদ্ধ করা হয়নি। ইসলামের ইতিহাসে তো তাদের কোনো বক্তব্য নাই। কিন্তু ধর্ষণের মতো একটা গুরুতর আরোপ করার জন্য তো আপনাকে অবশ্যই সেটাকে আক্ষরিকভাবে প্রমাণ করতে হবে। তার আগে তো আপনি কে একজনকে বলেছে ধর্ষণ আপনাকে? করতে কে পারেন বলেছে না। আপনাকে আক্ষরিকভাবে প্রমাণ করতে হবে? কে বলেছে আপনাকে? একটা মেয়েকে যদি ধর্ষণ করে মেরে ফেলে, সেই মেয়েটা যদি আর কখনো কিছু বলতে না পারে, মনে করেন আপনার বোনকে যদি 5টা ধর্ষক মিলে রেপ করে হত্যা করে, মেয়েটার তো আর কোনো বক্তব্য নাই, মেয়েটার তো কোনো বক্তব্য আমরা শুনতে পেলাম না, তাহলে আমরা কি বলবো? ওয়াও, ফ্যান্টাস্টিক, ওকে কেউ ধর্ষণ করেনি, এটা আমরা বলবো, তাই না? কিন্তু ভাই সবাই তো আর মারা যায় না, কেউ এটা তো বলবো বেঁচে কিনা, থাকে। এটা বলবো কিনা, এটা আমাকে বলেন। যেহেতু আপনি বলছেন যে তার তো বক্তব্য থাকতে হবে, তার যেহেতু কোনো আপনার বোনের যেহেতু কোনো বক্তব্য নাই, সেহেতু তো সেখানে কোনো ধর্ষণ ঘটেনি নাকি? না ভাই, আপনি যাকে রেপ করছেন আপনাকে সে যে যদি সেটার প্রশ্নটা করেছি, অভিযোগই না জানায়। আপনাকে যে প্রশ্নটা করেছি, যে মেয়েটাকে একটু আগে 5টা ধর্ষক মিলে গ্যাং রেপ করে হত্যা করেছে, সেই মেয়েটা রেপের পরে কাউকে কোনো অভিযোগ করেনি, কারণ সে তো মরে গেছে, সে তো আর বেঁচে নাই। এইরকম পরিস্থিতিতে সে যদি নাও অভিযোগ করে, তাহলে কি আমরা এই জিনিসটা বুঝতে, কি আমাদের কি বুদ্ধিমান হইতে হবে যে এই মেয়েটাকে রেপ করে মেরে ফেলছে? মানে ধারণা আপনি করে এত নেওয়া যায়। বুদ্ধিমান ভাই, আপনি এত বুদ্ধিমান, আমি তো এখন অবাক হয়ে যাচ্ছি আপনার বুদ্ধি দেখে। যে আপনি বলতে চাচ্ছেন যে সেই মরা মেয়েটা, যেহেতু সে কিছু বলছেন অভিযোগ নাই, মরা মেয়ে কিসের অভিযোগ, কোনো রেপই ঘটে নাই। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক, আপনার তো, আপনি তো, আপনাকে তো পুরস্কার দেওয়া উচিত বুদ্ধিমত্তায়। না ভাই, আমি তো বলছি যারা জীবিত ছিল তারা তো অভিযোগ আচ্ছা, করতে একটা পারে। বাচ্চা মেয়েকে মানে একটা আপনার কোনো মুমিন ভাই চকলেটের বা বারবি ডলের লোভ দেখিয়ে চিপাই নিয়ে গেছে, চিপাই নিয়ে তাকে ব্লোজব দেওয়া হয়েছে, এটা একটা যৌন নির্যাতন, এটা একটা ধর্ষণ। এখন এবং তার বিভিন্ন জায়গাতে হাতও দিছে এবং সেই কাজও করছে। এখন মেয়েটা ব্যথা পাইছে, কিন্তু মেয়েটাকে যেহেতু 4-5টা বারবি ডল কিনে দিচ্ছে এবং 4-5টা আইসক্রিম কিনে দিচ্ছে, মেয়েটাকে বলে দিচ্ছে তুমি আর কাউকে কিছু বলো না বাবা, হ্যাঁ, তুমি কাউকে কিছু বলো না, এটা নিয়ে তোমাকে আরো আরো অনেক পুরস্কার, আরো অনেক উপহার দিব তোমাকে। মেয়েটা তখন যে ভাবছে যে আচ্ছা ঠিক আছে, পুরস্কার উপহার তো পাইলাম অনেকগুলো, আচ্ছা ঠিক আছে, আমার ব্যথা লাগতেছে কিন্তু আমি কাউকে বলবো না, ঠিক আছে, বললে আবার সমস্যা, মানে বললে আবার কে নাকি কি ভাবে, ঠিক আছে কাউকে বলবো না। সে মেয়েটা কাউকে কিছু বললো না। তার মানে আপনার মানে মত হচ্ছে সেখানে কোনো ধর্ষণ ঘটে নাই। ওয়াও ভাই, আপনি তো অনেক বুদ্ধিমান ভাই। আচ্ছা, আমাদের মাদ্রাসাগুলোতে যে ছেলেরা ভর্তি হয়, সেই ছেলেরা ভর্তি হওয়ার পরে ছেলেদেরকে মাদ্রাসার শিক্ষকেরা রাতের বেলা তেল মালিশ করতে ঘরে ডাকে। ঘরে ডাকার পর তেল মালিশ করতে করতে কোথায় কোথায় যে তেল যায় আর কোথায় কোথায় যে তার মানে হুজুরের কি ঢুকে যায়, যে জিনিসটা তো আমরা জানি, অনেক ঘটনা এরকম ঘটে। সেই বাচ্চারা বেশিরভাগই বাসায় গিয়ে বিচার দিতে পারে না, বাচ্চারা লজ্জা পায়। বাসায় গিয়ে কি বলবো, বাসায় গিয়ে মানে কেমনে বলবো আমার বাপ মাকে যে আমার হুজুরে আমার পিছন দিয়ে ঢুকাই দিচ্ছে, এটা আমি কেমনে বলবো? এটা তো আমি বলতে পারবো না। বাচ্চারা বেশিরভাগ সময় বাবা মাকে বলে না, জিনিসটা গোপন করে এবং কান্না করে। হ্যাঁ, ওয়াও, আপনার মতামত হচ্ছে তো এখানে তো কোনো ধর্ষণ ঘটে নাই, তাই না ভাই? কি বলেন? না ভাই, সেটাও একটা যৌন নির্যাতন, কিন্তু যতক্ষণ পর্যন্ত ধর্ষণ না, আপনার ধর্ষণ না। না 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 ভিকটিম যতক্ষণ পর্যন্ত আপনার অভিযোগ না করছে এবং ভিকটিম প্যারেন্টসরা অভিযোগ না করলে সেটা ধর্ষণ না, তাই না? মানে প্রমাণিত হয় না আর কি। প্রমাণিত হয় না মানে, যদি তাকে এইটা প্রমাণ হয় যে সে তাকে জোর করে তার কনসেন্ট ছাড়া তার সাথে তার শরীরে হাত দিচ্ছে, তার গোপনাঙ্গে হাত দিচ্ছে, তার গোপনাঙ্গে কিছু একটা করছে, এটাই প্রমাণ হয় সে ধর্ষণ করছে। সে অভিযোগ করলে নাকি করলো না, তা দিয়ে কিচ্ছু যায় আসে না। যদি আমাদের কাছে এই এভিডেন্স থাকে যে তার সেই মেয়েটার কোনো কনসেপ্ট নাই, কিন্তু তার সাথে যৌনকর্ম করছে, ধর্ষণের সংজ্ঞাটা আপনাকে একটু আগে আমি পড়াইছি শুরু থেকে শেষ পর্যন্ত, সেই সংজ্ঞার ভিতরে এটাই লেখা আছে। তার সাথে যদি তার অনুমতি ছাড়া তার সাথে যদি যৌনকর্মটা হয়, তাহলে এটা ধর্ষণ। সেখানে এমন কোনো বক্তব্য নাই যে ওই মানে ভিকটিম পার্টিটা যদি বলে নাকি না বলে, সে যদি অভিযোগ জানায় নাকি না জানায়, এগুলা কিছুই ধর্ষণের সংজ্ঞার ভিতরে নাই। ধর্ষণের সংজ্ঞার ভিতরে শুধুমাত্র এটা আছে, যদি আমরা এইটুকু প্রমাণ করতে পারি যে সেই মেয়েটার কনসেন্ট দেওয়ার কোনো স্কোপ ছিল না এবং তার সাথে যৌনকর্মটা হয়েছে, এইটুকু যদি আমাদের কাছে প্রমাণ থাকে, তাহলে আমরা সুস্পষ্টভাবে নিশ্চিতভাবে বলতে পারি এখানে একটা ধর্ষণ করছে। জি ভাই। জি ভাই, মানে আচ্ছা, সাবাল্টার ভাই আপনাকে যুক্ত করেছে, আপনি একটু বলেন তো ভাই, এই লোক কি বলছে আমি বুঝতে পারছি না ভাই। আমি তো এটাই বুঝলাম না যে একটা ভিকটিমের কেন অভিযোগ দেওয়া লাগে। মানে একটা ভিকটিম যদি স্পিক আউট না করে তাইলেও তো একটা ধর্ষণ হচ্ছে ধর্ষণ। আর এটা নেসেসারি না যে একটা রেপকে প্রুফ করার জন্য ভিকটিমের যে অভিযোগ দেওয়াই লাগে। ধরেন যে ভিকটিমটা কিছু বললো না, বাট রেপটা একটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো, সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারবো যে একটা ধর্ষণ হয়েছে। এটা কোনোভাবেই নেসেসারি না যে ভিকটিমের অভিযোগ দেওয়া লাগে। জি ভাই, তখন তো আর সিসিটিভি ক্যামেরা ছিল না, এখানেই আমার সমস্যা। সিসিটিভি ক্যামেরা এটা তো আপনাকে বলে নাই কেউ যে 1400 বছর আগে সিসিটিভি ক্যামেরা ছিল, আপনাকে একটা উদাহরণ হিসেবে বলেছে। আপনি কি এইটুকু বুঝতে পারছেন না? এটা উদাহরণ হিসেবে বলেছে, এটা বোঝাবার জন্য যে একটা এভিডেন্স আমাদের কাছে আছে যে সেখানে তার কনসেন্ট ছাড়া তার সাথে যৌনকর্মটা করা হয়েছিল। এইটুকু ভাই আপনি বুঝতে পারছেন না? আপনাকে এইটা বোঝাবার জন্য সিসিটিভি ক্যামেরার কথা বলেছে, এইটুকু আপনার মাথায় ঢুকছে না ভাই?
জি ভাই, সেই এভিডেন্সটাই আমি চাচ্ছিলাম যে সেই এভিডেন্সটা কি আছে। সেই এভিডেন্স তো আপনাকে আপনাকে আমি দেখাবো বলেছি, কিন্তু আপনি তো এই জিনিসটাতে এগ্রি করছেন না। আপনি তো বলছেন যে অভিযোগ না জানাইলে, অভিযোগ যদি মেয়েটা না জানায় তাহলে সেটা ধর্ষণ না, এটা বলছেন। তো এটা বললে তাহলে আমি না, কি সেটা দেখাবো ধর্ষণ, আপনাকে? কিন্তু আমরা সেটা জানি না, আমরা সেটা বুঝতে পারি না, এই আর কি। বাহ, বুঝতে পারি নাকি? সেখানে যে তার সাথে যে তার অনুমতি ছাড়া যে তার সাথে যৌন সঙ্গম ঘটছে সেটা যদি আমরা জানি তাহলেই তো আমরা বুঝতে পারবো যে তার সাথে ধর্ষণ ঘটছে। মানে ওই ভিকটিমের যে সম্মতি লঙ্ঘন হয়েছে এই জিনিসটার যদি একটা রেকর্ড থাকে, এই রেকর্ডটাই তো একটা এভিডেন্স যে ধর্ষণ হয়েছে। জি মানে আবারও বলছি, ঠিক আছে, আপনার ফ্যামিলির উদাহরণ দিয়ে বললে আপনি এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনার ফ্যামিলির কোনো নারী সদস্যর সাথে এমন একটা ঘটনা ঘটছে, যেই ঘটনাটাতে আপনার ফ্যামিলির যে নারী সদস্যটা, তার কনসেন্ট দেওয়ার কোনো স্কোপ ছিল না, তার কনসেন্ট দেওয়ার কোনো স্কোপ নাই, কিন্তু তার সাথে যৌনকর্মটা ঘটছে, কেউ একজন তার সাথে যৌনকর্মটা ঘটাইছে। এইটুক ইনফরমেশনের ভিত্তিতেই আমি বলতে পারি যে তার সাথে একটা ধর্ষণ ঘটছে, যেহেতু তার সেই সময় কনসেন্ট দেওয়ার কোনো স্কোপ ছিল না। সে হয়তো মাতাল ছিল, সে হয়তো ওষুধের প্রতিক্রিয়াতে ছিল, সে হয়তো অপ্রাপ্ত বয়স্ক ছিল, সে হয়তো মানসিকভাবে প্রতিবন্ধী ছিল, সে হয়তো মানে অন্য কিছু ছিল, সে হয়তো মানে ভীত ছিল, আতঙ্কিত ছিল, যে কোনো কিছু সে ছিল। সেই সময় সে কনসেন্ট দেওয়ার মতো পরিস্থিতির ভিতরে ছিল না, কনসেন্ট দেওয়ার স্কোপ তার ছিল না, কিন্তু তার সাথে কেউ একজন যৌনকর্মটা করছে। এই ইনফরমেশনটুকু পাইলেই আমি বলে দিতে পারি সাথে সাথে যে তার সাথে একটা ধর্ষণ করছে। তাতে আমার কোনো প্রয়োজন নাই এটা দেখার যে আপনার ওই আপনার যে বোনটা বা আপনার ফ্যামিলির নারী সদস্যটা সে পরবর্তী সময় অভিযোগ দায়ের করছে নাকি করে নাই, সে হাইটা বাসায় গেছে নাকি রিক্সা করে বাসায় গেছে, নাকি তার চুল খোলা ছিল নাকি তার জামা খোলা ছিল, সে নিজে জামা খুলছে নাকি তার জামাটা কি খুলে টাইনা খুলে দিছে, এগুলা কিছুই আর আমার দেখার দরকার নাই। শুধুমাত্র ওই ইনফরমেশনটুকু যদি আমার কাছে থাকে যে আপনার বোনের কোনো কনসেন্ট দেওয়ার স্কোপ ছিল না, কিন্তু তার সাথে যৌনকর্মটা ঘটছে, এই ইনফরমেশনটুকুর উপর ভিত্তি করেই আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি তার সাথে ধর্ষণ করছে। আপনি কি এটা বুঝতে পারতেছেন? জি ভাই, মোটামুটি ধরে নেওয়া যায়, কিন্তু 50% ক্ষেত্রে হতেও পারে, মোটামুটি ধরে নেওয়া যায় কিভাবে? মোটামুটি ধরে না, নেওয়া যায় এখানে কিভাবে? ভিকটিমের যদি কনসেন্ট দেওয়ার যদি স্কোপ না থাকতো, এটা তো সবসময়, এটা তো 50% না, এটা তো অ্যাবসলিউটলি এটা ধর্ষণ। আচ্ছা, বাকি 50% আমাকে একটু বোঝান তো, বাকি 50% কি হইতে পারে? আমি তো এটা কোনো অবস্থাতেই আমার মাথায় ঢুকতেছে না। আর কি ঘটনা করতে পারে? ধর্ষণ ছাড়া আর কি হইতে পারে এখানে? একটা মেয়ের কনসেন্ট দেওয়ার কোনো স্কোপ নাই, একটা মেয়ের সম্মতি দেওয়ার কোনো স্কোপ নাই, তার সাথে যৌনকর্মটা ঘটতেছে, কিন্তু সেখানে তার কনসেন্ট দেওয়ার কোনো স্কোপ নাই। এখানে ধর্ষণ ছাড়া আর কি হইতে পারে বলেন তো দেখি? বাকি 50% কি বলেন তো? অ্যাবসলিউট, মানে অ্যাবসলিউট ধরে নেওয়া যায় না, মোটামুটি এই যে একটা অ্যাবসলিউট ধরে নেওয়া যায়, করে নেওয়া যায়। অ্যাবসলিউট যে ধরে নেওয়া নিয়ে বাকিটুক যে কি থাকে সেটা আমাকে বলেন, সেটা কি হতে পারে? বাকিটা তো যে কোনো কিছুই হতে পারে। বলেন একটা কিছু, তাহলে বলেন। মেয়েটাও ছেলেটাকে ধর্ষণ করতে পারে। মানে একটা মেয়ের কনসেন্ট দেওয়ার স্কোপ নাই, মেয়েটা ছেলেটাকে ধর্ষণ করতেছে, তাহলে তো আমরা বলতে পারি যে ছেলেটার তো কনসেন্ট দেওয়ার স্কোপ ছিল না, তাহলে তো সেটা একটা ধর্ষণ করছে। এটা ধর্ষণ ঘটেনি, মেয়েটার ক্ষেত্রে ধর্ষণ ঘটেনি, তাহলে তো আমরা বলতে পারি ছেলেটার ক্ষেত্রে ধর্ষণ করছে। যার কনসেন্ট দেওয়ার স্কোপ নাই তার ক্ষেত্রে কনসেন্ট করছে, মানে ধর্ষণ করছে। ভাই এটা কি ভাই, মানে সাবাটন ভাই, আমি কথা মানে কি বলবো? মনির ভাই, একটা মানুষ যদি কনসেন্ট যদি না দিতে পারেন, তার সাথে যদি কেউ যৌন সঙ্গম করে, তাহলে তো সেই যৌন সঙ্গমটা তো তাদের কনসেন্ট লঙ্ঘন করেই তো তারা করতেছে। বিকজ এখানে যেই ভিকটিমটা, সে হ্যাঁ বা না এটা তো ম্যাটার করতেছে না, সে তো কিছু বলতে পারতেছে না এই ক্ষেত্রে। জি, মানে আপনি বলতে চাচ্ছেন একটা মেয়ের কনসেন্ট দেওয়ার স্কোপ নাই, সেই স্কোপ না থাকা অবস্থায় সে একটা ছেলেকে ধর্ষণ করে ফেলছে। ওয়াও ভাই, কি বানাইলেন ভাই? কি ধর্ষণের বানাইলেন ভাই? মানে মাশাআল্লাহ ভাই, আপনার তো ব্যাপক বুদ্ধি ভাই। অসাম। না, আমি বলছি যে প্রমাণ একদম অ্যাবসলিউটলি প্রমাণ না করো ধর্ষণ তো আপনিই তো বললেন মনির ভাই, আপনি তো লাইভে থেকেই তো বললেন যে ধর্ষণ মানে যে যদি কনসেন্ট না থাকে দেন এই জিনিসটাকে আপনি ধর্ষণ বলবেন। এখানে আমরা এমন একজন ভিকটিমের কথা বলছি যার কনসেন্ট দেওয়ার কোনো স্কোপ নাই, আর তার সাথে যৌন সঙ্গম হয়েছে, তাহলে তো সেটা আসলে যৌন সঙ্গম না, সেটা তো ধর্ষণ, কারণ সে তো কনসেন্ট দিতে পারতেছে না। আপনিই তো এই সংজ্ঞাটা তো আপনি দিলেন যে একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যদি কনসেন্ট না থাকে এটা ধর্ষণ, এটা তো আপনিও তো বললেন। আমি যে যৌনকর্মের সংজ্ঞাটা জানি, যৌনকর্মটা হচ্ছে দুই পক্ষ কনসেন্ট দিচ্ছে এবং তারা নিজেদের ভিতরে আনন্দ করতেছে। ওয়েল, এটাকে আমরা যৌন সঙ্গম বলি। আর ধর্ষণ কাকে বলি? যে এইখানে একটা পার্টির কোনো কনসেন্ট নাই এই বিষয়ে, একটা পার্টি এই বিষয়ে সম্মতি দিচ্ছে না, আরেকটা পার্টি সেই সম্মতিটা লঙ্ঘন করে তার সাথে সেই কাজটা করতেছে। আমাদের কাছে যখন এই ইনফরমেশনটুকু আছে যে একটা পার্টি সম্মতি দিতে সক্ষম না, বাদ বাকি যে পার্টিটা আছে, সেটা ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক, হিজড়া হোক, যাই হোক, সমকামী হোক, মানে সমলৈঙ্গিক হোক, যেটাই হোক, একটা পার্টি কনসেন্ট দিতে সক্ষম না, বাদ বাকি পার্টিটা তার সাথে যৌনকর্মটা করতেছে, কিন্তু ওই পার্টিটা সম্মতি দিতে সক্ষম হয় নাই। এইটুক ইনফরমেশন থাকলেই তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এটা একটা ধর্ষণ। কারণ ধর্ষণের সংজ্ঞাটাই এটা যে কনসেন্ট ছাড়া যদি কারোর সাথে যৌন সঙ্গম করা হয়, এই সংজ্ঞাটা মনির ভাই একটু আগে আমাদেরকে বলেছেন, কনসেন্ট ছাড়া যদি কারোর সাথে যৌন সঙ্গম করা হয় তাহলে সেটা কি ধর্ষণ বলে।
এখন এই মেয়েটা পরবর্তীতে অভিযোগ জানাইলো কি জানাইলো না, সে হাসপাতালে গেল কি গেল না, সে ব্যথা পাইছে কি পায় নাই, ইনফ্যাক্ট ব্যথা যদি নাও পায় থাকে তাতেও সেটা ধর্ষণ। ইনফ্যাক্ট সে যদি মজাও পায় থাকে, আমি জানি না কখনো কোনো ধর্ষণে কোনো মানুষ মজা পায় কিনা, কিন্তু তারপরে আমি এক্সট্রিম কেসে ধরে নিলাম সে মজাও পাইছে, এরপরে তো সেটা ধর্ষণ, কারণ সে তো সেই মজাটা কনসেন্ট দিয়ে তো সেই মজাটা চায় নাই। তাহলে মজাটা আপনাকে মানে আরেকজন মানুষ জোর করে তাকে মজা কেন দিতে যাবে? সে তো মজাটা নিজের সম্মতি দিয়ে চায় নাই তো, তাহলে তার আর কারো তো অধিকার নাই যে একজন মজা চাচ্ছে না তাকে গিয়ে মজাটা দিবে, সেটাকেও ধর্ষণ ক্যাটাগরির ভেতরে ফেলতে হবে। যে কোনো পরিস্থিতিতে মানে একদম অ্যাবসলিউটলি এটা হচ্ছে একটা ধর্ষণ। কোন ক্ষেত্রে এটা ধর্ষণ না, মনির ভাই সেটা আমাদেরকে বুঝান ভাই। ভাই আমিও তো সেটাই বলছি যে আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনি বলেছেন অ্যাবসলিউটলি না, আপনি বলেছেন 50% না, সেই 50% নাটা কোন সময় না সেটা আমাদেরকে বোঝান। আপনি যে পরিস্থিতির কথা বললেন জেনারেলি এই ধারণাই পাওয়া যায় যে সেখানে ধর্ষণ হয়েছে, কিন্তু সেটা অ্যাবসলিউট না। আপনি আমাদেরকে আগে এই জিনিসটা দেখান যে কোন পরিস্থিতিতে মানে একজনের একটা পার্টির কনসেন্ট নাই, তার সাথে যৌনকর্মটা হচ্ছে, এইটুকু ইনফরমেশন শুধু আমাদের কাছে আছে। এরপরে কি আর আমাদের কোনো স্কোপ আছে যে এটা ধর্ষণ কি ধর্ষণ না, এই বিচার বিবেচনারও তো কোনো স্কোপ নাই। আমরা তো এক্স্যাক্টলি জেনেই ফেলছি যে এটা ধর্ষণ করছে, আমরা তো এক্স্যাক্টলি একদম 100% জেনে ফেলছি এটা ধর্ষণ করছে। এটা তো আর কোনো স্কোপ, আর কোথাও কোনো দিকে যাওয়ার কোনো স্কোপ নাই। এইটুকু শুধুমাত্র আমি জানি যে একটা পার্টির কনসেন্ট দেওয়ার কোনো স্কোপ নাই, কিন্তু তার সাথে আরেকটা পক্ষ যৌনকর্মটা করছে। এই ইনফরমেশনটুকু তো যথেষ্ট যে ধর্ষণ ঘটছে এটা জানার জন্য, এছাড়া আর কোনো ইনফরমেশন তো জানার প্রয়োজনই নাই। আমি 100% বলতে পারি এখানে একটা ধর্ষণ করছে। আপনি আমাদেরকে বোঝান এরকম কোনো ইনফরমেশন এক্সিস্ট করে না যেটা এই ইনফরমেশনকে নট ধর্ষণ বা ধর্ষণের বিপরীত যে পাল্টাই দিতে পারবে, মানে এটা সবসময় ধর্ষণই থাকবে, নতুন ইনফরমেশন এটাকে পাল্টাইতে পারবে না। এমন কোনো পরিস্থিতি ঘটতে পারে না, এমন কোনো পরিস্থিতি ঘটতেই পারে না যে এই রকম একটা এই যে জিনিসটাকে আমি ধর্ষণ বলছি সেটা ধর্ষণ না, আসলে এরকম কোনো পরিস্থিতি ঘটতেই পারে না। আমি 100% গ্যারান্টি দিতে পারি। আপনি যদি সেটা না মানেন তাহলে আপনি আমাকে এমন একটা ঘটনার কথা বলেন যে ঘটনাতে আমি যেগুলা মানে বলেছি সেই জিনিসগুলো ঠিক আছে, কিন্তু এখানে জিনিসটা ধর্ষণ না, এরকম একটা ঘটনা বলেন ভাই। জি ভাই, ধরেন যে তার কনসেন্ট দেওয়ার কোনো স্কোপ নাই, কিন্তু এটুকু আমরা জানি, এটুকু জেনেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে সেখানে একটা ধর্ষণ হয়েছে। না, খালি তো সেটা না। নো, তার কনসেন্ট দেওয়ার স্কোপ নাই, কিন্তু তার সাথে যৌনকর্মটা ঘটেছে। আপনি যৌনকর্মটা ঘটেছে ঘটেছে সেটা সেটা আপনি এটা স্কিপ করলেন কেন? আমি তো সেই কন্ডিশনগুলো তো আপনাকে আমি দিয়ে দিয়েছি যে এই কন্ডিশন ঘটলেই তখন তো আমরা ধর্ষণ বলবো। এই ঘটনা যে ঘটেছে সেটা তো আমি একটু পরে আপনাকে দেখাবো, রেফারেন্সগুলো একটু পরে বের করবো, তখন আপনি দেখবেন যে ঘটনা ঘটেছে নাকি ঘটে নাই, তখন দেখবেন। এই মুহূর্তে আপনি বলেন, আপনাকে যে দুইটা জিনিস আমি বলে দিয়েছি, একটা পার্টির কনসেন্ট দেওয়ার স্কোপ নাই কিন্তু তার সাথে যৌনকর্মটা ঘটেছে, এই পরিস্থিতিতে এটাকে এমন কি পরিস্থিতি ঘটতে পারে যেটাকে আমরা ধর্ষণ বলবো না, এমন একটা আমাকে উদাহরণ দেখান। আদৌ ধরেন ধর্ষণটাই ঘটে নাই, সেটা আমরা জানি। আমি তো আপনাকে বলে দিলাম, পাগল নাকি ভাই আপনি? আপনাকে তো বলে দিলাম যে একটা মেয়ে যে কোনো একটা পার্টির কনসেন্ট দেওয়ার কোনো স্কোপ নাই কিন্তু তার সাথে যৌনকর্মটা ঘটছে। ভাই আপনার মাথায় কি ঢুকতেছে না ভাই? মানে ধরেন একটা মেয়েরে আপনি বাইধা রাখছেন, বা ধরেন একটা মেয়ে হচ্ছে ধরেন যে পাগল, ওর একটা হাতে পুতুল দিলেও আপনারা কি দিতেছে না দিতেছে উজাড় করে দিতেছে বুঝবেই না, ওই মেয়েটার সাথে যদি আপনি সেক্স করেন এটা কি ধর্ষণ হবে? অবশ্যই। এটাই ততক্ষণ ধরে বলতেছি যে তার আসলে কনসেন্ট দেওয়ার স্কোপ নাই বা কনসেন্ট দেওয়ার মতো জায়গায় সে নাই। ভাই আমি তো সেটাই বলতেছি যে ধরেন যে 90% ক্ষেত্রে আপনারা সঠিক হতে পারে, 90% ক্ষেত্রে না। 10% যে আপনি বলতেছেন, এটা আমি বলতেছি এটা শতভাগ। আপনি যে 10% বাদ রাখতেছেন, এই 10% থেকে একটা উদাহরণ আমাদেরকে দেখান যে এই 10% এর ভিতরে হইলে সেটা ধর্ষণ হবে না। ভাই মাথাটা একটু খাটায়, আল্লাহর বাস্তে মাথাটা একটু খাটায় প্রশ্নটা ঠিকঠাক মতো উত্তর দেন। এতক্ষণ ধরে মানে লেবু চিপতে চিপতে তিতা হয়ে যাচ্ছে ভাই। একটা সিম্পল জিনিস ভাই কোর্টে হচ্ছে আপনার কোনো ধর্ষণ মামলা করলে কোর্টে কি হয় না হয় সেটা জিজ্ঞেস করি নাই, আপনাকে জিজ্ঞেস করেছি যে এই যে 10% যে বললেন এই 10% এর একটা উদাহরণ আমাদেরকে দেন। আবারও বলে দিচ্ছি, একটা পার্টি কনসেন্ট দেওয়ার স্কোপ নাই কিন্তু তার সাথে যৌনকর্মটা ঘটছে, এটাকে আমি বলতেছি, আমরা সবাই বলতেছি এটা 100% কেস হচ্ছে রেপ কেস। তাকে রেপ করা হয়েছে, যে পার্টিটার কনসেন্ট দেওয়ার স্কোপ নাই তাকে রেপ করা হয়েছে, যেহেতু তার সাথে যৌনকর্মটা ঘটছে এবং তার আসিফ ভাই স্কোপ নাই। আসিফ ভাই উনি এখানে আবার 10% 90% আলাদা করতেছেন কিভাবে আমি না এটা বুঝলাম না। ধরেন কনসেন্ট দেওয়ার মতো অবস্থায় নাই, ধরেন আমার কাছে 100 জন মেয়ে আছে, 100 জন মেয়ের 100 জনই হচ্ছে নাবালিকা। ওই 100 জন মেয়ের সাথে যদি আপনি একজনের সাথে একটা করে চকলেট দেন, ধরেন যে এই 100 জন মেয়েই ধরেন আন্ডার 6 বা আন্ডার 9 বা আন্ডার 10, তাদেরকে একটা করে চকলেট দিলে আপনারা তারা খুশি খুশি মনে সেক্স করতে দিল, ওই 100 জনের সাথেই যদি আপনি সেক্স করেন 100 জনই তো রেপের শিকার হইলো মনির সাহেব, নাকি? মনির সাহেব 100 জন রেপের শিকার হলো না? 90 জন ভাই, 90 জন রেপের শিকার হয়েছে, বাকি এটা কিভাবে বাকি 10 জন কি তাহলে মানে তারা আসমান থেকে পড়ছে? মনির সাহেব কিভাবে আমি বলছি যে একদম পারফেক্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তো পুরোটাই আমরা আপনি আমার অ্যানালজিটা আপনি আমার 100% আমরা বলতে পারি না, কোনো কিছু অ্যাবসলিউট তো বলতে পারি না ভাই। এই ক্ষেত্রে তো আমরা বলতে পারি
এক্ষেত্রে তো আমরা বলতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমরা একটা করে ভেরিফাই করতে পারি। আচ্ছা ঠিক আছে, 1 নম্বর মেয়েটার তার বয়স কত 10, যে বুইড়া বেটা সেক্স করছে তার বয়স কত 25, তার মানে এখানে ধর্ষণ হয়েছে। 100 নম্বর মেয়ের ক্ষেত্রেও মেয়ের বয়স কত 11, বুইড়া বেটার বয়স কত 34, এখানেও ধর্ষণ হয়েছে। আমরা এক্সেপশনটা কোথায় পাচ্ছি? সব জায়গায় তো একই জিনিস হচ্ছে। আপনি ধরেন এক্সেপশন ভাই কেন ওই পাচ্ছেন? 90 100টা জন মেয়ের কেন মধ্যে পাচ্ছেন? 100টা মেয়ের মধ্যে ধরেন 10টা মেয়ের সম্মতি ছিল, সেটা আপনি বুঝবেন কি? 10টা মেয়ের সম্মতি আমি তো কিভাবে বলতেছি ছিল? 100 এখানে তো জনেরই সম্মতি ছিল। আমি তো বলতেছি 100 জনেরই সম্মতি ছিল। 100 জনেই বলছে, একটা করে চকলেট পেয়ে বলছে, নাও আঙ্কেল আমার সাথে করো, তোমার এটা আমার এখান থেকে ঢুকাও। 100 জনেই বলছে। সেটা কি ধর্ষণ হয় নাই? মানে এই লোক ধর্ষণ হয় নাই পাগল সেটা? নাকি? মানে এই লোক পাগল নাকি ভাই? এখন তো মনে হচ্ছে উন্মাদ লোকটা। মানে একটা অপ্রাপ্ত মানে বয়স্ক একটা মেয়ের বাচ্চা আপনি চকলেট মেয়ে। দিয়ে রেপ করে ফেলতেছেন, সেটা মানে মেয়েটা যদি হ বলে তাইলেই সেটা ভাই আপনার মেরে দিবেন আপনি? না ওয়াও ভাই, ভাই, সেটা তো ওয়াও, রেপ আমি ওয়াও, বলছি, কিন্তু আমি ওয়াও আপনাকে ভাই, বলছি যে ওয়াও। 90% ঠিক আছে, কিন্তু আপনি অ্যাবসলিউট আপনি বলতে পারেন না। 10% আলাদা করতেছেন কিভাবে? 90% জাহান্নামে যায়। আপনি একজন মেয়েকে এক্সেপশনাল দেখান যে 10 বছরের একটা মেয়ে তার সাথে 34 বছরের একটা বেটা শুইছে, এটা রেপ হয় নাই। কেন হয় নাই সেটা বলেন আমারে। মেয়েটা মুখ দিয়েই স্বীকার করছে। চকলেট পেয়ে মুখ দিয়েই স্বীকার করছে। আঙ্কেল করেন। এটা কেন ধর্ষণ না আপনার কাছে? আপনি বয়সের যে লিমিটটা দিচ্ছেন সেই হিসেবে তো সেটা ধর্ষণ হবে। তাহলে ধর্ষণটা কিসের উপর ডিপেন্ড করে? ধর্ষণ কিসের উপর ডিপেন্ড করে? ধর্ষণ কনসেন্টের উপর ডিপেন্ড করে, কিন্তু এখানে কনসেন্ট দেওয়ার বয়স কত? কনসেন্ট দেওয়ার বয়স হয়নি। কনসেন্ট দেওয়ার বয়স কত? কনসেন্ট দেওয়ার বয়স কত? কনসেন্ট দেওয়ার বয়স consent দেওয়ার বয়স কত? 13-14 বছর। ওই মেয়ে তো 11 বছর বয়স। 11 বছর বয়স। আমার টেস্ট স্যাম্পলে আছেই 11 বছর পর্যন্ত মেয়ে। 11 বছরের সাথে 34 বছরের এক বেটা শুইছে চকলেটের বিনিময়ে। ধর্ষণ হইছে? হ্যাঁ, সেটা তো ধর্ষণ হয়েছে। তাইলে আপনি এতক্ষণ পিছলাইতেছিলেন কেন ভাই? না না, ওই 1% বাদ বাকি 1% কেমনে সেটা বলেন। বাদ বাকি 1% 10% বা কেমনে? 1%, 0.1% দেখেন আপনি যে এটা ধর্ষণ না, সেটা দেখেন আমাদেরকে। ভাই আপনি এখন আর কি বলবো, আপনার ভিডিও করে না দেখানো পর্যন্ত ওই 1% কখনোই প্রুফ করা যাবে না। আমাকে একটু বলেন তো, ওই শিশুর সাথে যদি কেউ যৌন সঙ্গম করে, এটা কি যৌন সঙ্গম হবে নাকি ধর্ষণ হবে? And কোন না না পরিস্থিতি না, না মনে করেন 5 লক্ষ শিশুর সাথে রেপ হয়েছে। 5 লক্ষ শিশুর মধ্যে তাদের বয়স সীমা হচ্ছে 5 বছর থেকে 7 বছর। 7 বছরের উপরে আর কেউ নাই। এখন এই 5 লক্ষের ভিতরে 5 লক্ষ শিশু এখানে আছে। হ্যাঁ, এই আপনার কি মনে হয় প্রত্যেকের বয়স হচ্ছে 5 বছর থেকে 7 বছরের মধ্যে, এর মধ্যে তাদের বয়স, এর বাইরেও কেউ নাই, 5-এর নিচেও কেউ নেই, 7-এর উপরে কেউ নেই। এই যে 5 লক্ষ শিশু, আপনার কি মনে হয় 5 লক্ষ শিশুর সাথে যৌনকর্ম কেউ করেছে? কেউ কোনো গোষ্ঠী করেছে? এই 5 লক্ষ শিশুর মধ্যে কত পার্সেন্ট শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে আপনার মনে হয় মনির ভাই? ভাই কথাটা তো হচ্ছিল যুদ্ধবন্দী নারীদেরকে নিয়ে। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তরটা দেন। 5 লক্ষ শিশু আছে, তাদের বয়স 5 থেকে 7-এর মধ্যে, 7-এর উপরেও কেউ নেই, 5-এর নিচেও কেউ নেই। 5 লক্ষ শিশুর সাথে যৌনকর্ম ঘটেছে। কত পার্সেন্ট শিশুকে, এই শিশুদের মধ্যে কত পার্সেন্ট শিশুকে ধর্ষণ করা হয়েছে বলেন তুমি? 100%। কেমনে বললেন আপনি 100%? ওয়াও ওয়াও, আপনার মাথায় দেখে হঠাৎ বুদ্ধি গজায় গেল ভাই। কেমনে বললেন ভাই? ভাই এখানে তো প্রত্যেকেই নাবালক, প্রত্যেকেই বাচ্চা। নাবালক বা বাচ্চা হলে মানে ঘটনাটা কি ঘটে? কারণ সে কনসেন্ট দেওয়ার মতো অবস্থায় পৌঁছায় না। সেইটাই তো এতক্ষণ ধরে বলতেছি যে কনসেন্ট দেওয়ার পরিস্থিতি না থাকলে 100%, সেটা 5 কোটি 500 কোটি মানুষকে যদি, মেয়েকে যদি, বা 500 কোটি শিশুকে যদি, 500 কোটি প্রতিবন্ধী নারীকে যদি আমরা এক সাইডে রাখি, তাদের সাথে যৌনকর্ম ঘটছে, অথচ তাদের কনসেন্ট দেওয়ার পরিস্থিতি ছিল না, প্রত্যেকেই তো ধর্ষণের শিকার। তাহলে বাই ডেফিনেশন তারা তো ধর্ষণের শিকার নাকি? এই একটা জিনিস আমি 1 ঘন্টা ধরে বুঝাচ্ছি হকিং ভাই, সাবলটান ভাই, আপনারা বুঝতে পারতেছেন মানে আমার ফ্রাস্ট্রেশনটা কি? আপনারা বুঝতে পারতেছেন মানে এত মানে মানুষের মাথায় এত মানে কিভাবে থাকতে পারে? এই সিম্পল জিনিসটা 1টা ঘন্টা ধরে বুঝাইতেছি, কিন্তু তার মাথায় কিছু ঢুকতেছে না। সে কিন্তু বুঝতেছে, আমি নিশ্চিত সে বুঝতে পারছে সে কোথায় কি ভুল করতেছে, বুঝতেছে, কিন্তু সে শিকার যাবে না। শিকার গেলে তো সমস্যা হয়ে যাবে। মাঝখানে উনি আরেকটা কিন্তু পিঞ্চ মাইরা দিছে, অলরেডি একটা পিন কিন্তু মাইরা দিছে, যে এই যে এখানে তো নাবালিকা মেয়ের কথা হচ্ছে, কিন্তু আপনি তো যুদ্ধবন্দির কথা বলছেন। ভাই তাহলে এতক্ষণ ধরে আপনার সাথে কি আলোচনা করলো আসিফ ভাই আপনারে বা আমরা আপনারে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, কোন নারী বা পুরুষ যদি কনসেন্ট দেওয়ার মতো অবস্থায় না থাকে, সেটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই যে শিশুরা, তাদেরকে একটা চকলেট দিলেই তারা কনসেন্ট। আর দাসীর ক্ষেত্রে ভাই তাদের কনসেন্টের কোনো মূল্যই নাই, পাত্তাই নাই। তারা ভাই প্রথমতই তাদের হচ্ছে ব্যক্তি স্বাধীনতা হারায় ফেলছে। যখনই সে একজন মানুষের দাসী হয়েছে, তার ব্যক্তি স্বাধীনতা শেষ। যার ব্যক্তি স্বাধীনতাই নাই বা যার স্বাধীনতাই নাই, সে মতামত দিল কি না দিল, এইসব বোনারি টাইম নেই ইসলামে। আপনি তার সাথে যখন খুশি, যেমনে খুশি, যেদিক দিয়ে খুশি সেক্স করতে পারবেন, ইন্টারকোর্স করতে পারবেন, এবং এটা আপনাদের ইসলামের চোখে ধর্ষণ না, হালাল। কিন্তু আমরা যারা সভ্য মানুষ তারা বলি সম্মতি দেয়, সেটাও কি যুদ্ধবন্দির সম্মতির তো মূল্যই নাই ভাই। পারে না, এটা যুদ্ধবন্দির সম্মতি বলে এটা সম্মতি না। যদি দেয়, মনির সাহেব, তারা যদি মুখে হ্যাঁ বলেও এটা সম্মতি না, তাদের যদি স্বাধীনতা না থাকে, ইটস নট কনসেন্ট। তাদেরকে আগে মুক্ত করতে হবে, বলতে হবে তুমি এখন মুক্ত, তুমি এখন যদি চাও চলে যেতে পারো, আর যদি চাও আমার কাছে থাকতে পারো, তুমি কারণ তুমি মুক্ত। এই মুক্ত অবস্থায় যদি সে তার সাথে থাকতে চায় এবং তার সাথে সেক্স করতে চায়, তখন তো আর আমাদের কিছু বলার নেই সেখানে। সেখানে আমি 10% সেখানেই রেখেছি ভাই।
না, এটা 10% সেখানে রাখছেন। এটা কন্ডিশনের ভিতরে আপনার কিভাবে ছিল? তো আমাদের একজন মুক্ত কন্ডিশনে মানুষের ছিল তো concept আছে। যুদ্ধবন্দী। কারণ মুক্ত হইলে তো তার তো কনসেন্ট দেওয়ার মানে একটা জায়গা আছে। না আসিফ ভাই যখনই মুক্ত যখন হয়ে উনি গেলে, বলতেছে মুক্ত হয়ে গেলে ভাই, মুক্ত হয়ে গেলে তার তো কনসেন্ট দেওয়ার মানে আছে, পরিস্থিতি আছে। আমার তো কন্ডিশনই ছিল, একজনের যখন কনসেন্ট দেওয়ার অধিকারটা নাই, কনসেন্ট দেওয়ার কোনো স্কোপটা নাই, তাহলে মুক্ত মানুষের তো সেই রকম পরিস্থিতির মধ্যে তো সে নাই। মুক্ত মানুষ তো সে চলে যেতে পারে, ইচ্ছা করলে সে চলে যেতে পারে, তার তো কনসেন্টের মানে মূল্য আছে বা তার কনসেন্ট দেওয়ার জায়গা আছে। আমার তো কন্ডিশনের ভিতরে তো এটা ছিল না। উনি কিসের উত্তর দিচ্ছে এতক্ষণ ধরে দিলে? আসিফ ভাই আপনার বা আমাদের কন্ডিশনই তো ছিল হচ্ছে যুদ্ধবন্দী। তো মেয়েটা যদি মুক্তই হয়ে যায় তাহলে তো আর সে যুদ্ধবন্দীই থাকে না, প্রথম কন্ডিশনই তো এক্স্যাক্টলি, নাই। এক্স্যাক্টলি, তাহলে তার সে যুদ্ধবন্দী থাকলো না। কোথায় যুদ্ধবন্দী থাকলো তাহলে? সে তাহলে তো মুক্ত হয়ে গেল সে তখন। সে প্রথমে তো যুদ্ধবন্দী ছিল। প্রথমে আরে যুদ্ধবন্দী ভাই ছিল, কিন্তু প্রথমে ছিল সেক্সের তো, সময় তো সে যুদ্ধবন্দী ছিল না তাহলে। নবীও তো ভাই প্রথমে পত্তলিক ছিল, শেষে তো আপনাদের নবী হইছে না? তো এরকম প্রত্যেকটা মানুষ কি সারা জীবন যুদ্ধবন্দী থাকে নাকি? মাথা ভাই এগুলা মানে কোত্থেকে আসে ভাই এই টাইপের মুভমেন্ট গুলা ভাই? আমি করে মানে বিরক্ত ভাই। মানে এইভাবে কেমনে কথা বলবো বলেন? মানে মুভমেন্ট হইলি যে এত মানে ইয়াদ হইতে হবে, এত মাথা একেবারে খারাপ হতে হবে, একেবারে মানে খুব খারাপ অবস্থা ভাই। মানে আচ্ছা, আমাদের সাথে রুচি আপু এসেছেন। রুচি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হকিং ভাই, সাবাটন ভাই, রুচি আপু, আপনারা একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। মনির সাহেব, আপনার সাথে কিন্তু আমাদের এই যে ইনিশিয়াল কথাটাই ছিল যে হচ্ছে যুদ্ধবন্দীদের যে কোনো পর্যায়ে তাদের সাথে যৌন সম্পর্ক করলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে, এবং সেটার বোঝানোর জন্যই আপনাকে এত কিছু বললাম। এখন আপনি যখনই বলতেছেন যে তারা যদি মুক্ত হয়ে যায়, ভাই তারা যদি মুক্তই হয়ে যায় বা তাদেরকে যদি মুক্তই করে দেওয়া হয়, তাহলে তো আমাদের ভাই প্রথম কন্ডিশনটাই আপনি মানলেন না। তারা তো যুদ্ধবন্দী আর রইলো না ভাই। হ্যাঁ, আপনি বলতেছেন যে তারা যুদ্ধবন্দী ছিল, ভাই ছিল বললে তো অনেক কিছুই ছিল। নবী নিজেও তো হচ্ছে পৌত্তলিক ঘরে জন্মাইছিল, নবীর অনেক সাহাবী তো পৌত্তলিক ছিল, কিন্তু তাদের মধ্যেও এমন বহু সাহাবী আছে না যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে। এখন তাদেরকে আপনি বলবেন আল্লাহর কাছে যে হে আল্লাহ, তুমি আবু বকরকে কেন জান্নাতে দিছো? ওই বেটা তাকে পৌত্তলিক ছিল। দিস ইজ নট লাইক দ্যাট। আপনার ইসলামে আপনার যদি গুনাহ মাফ করে দেয় তাহলে 99টা খুন করার পরেও জান্নাতে যেতে পারে। এ ধরনের উদাহরণ আপনারাও জানেন, গল্প শুনছেন ছোটবেলা থেকে। তাহলে আপনি এই জিনিসটা কিভাবে বলছেন মনির ভাই যে এটা ধর্ষণ হবে না, 10% ধর্ষণ হবে না? এটা তো 100%ই ধর্ষণ হবে। যতগুলা মানুষ যুদ্ধবন্দী হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক, তাদের সাথে যৌন সম্পর্ক করলে প্রত্যেকটা ক্ষেত্রেই ধর্ষণ হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের স্ট্যাটাস চেঞ্জ না হবে। তাদের স্ট্যাটাস যতক্ষণ পর্যন্ত যুদ্ধবন্দী থাকবে ততক্ষণ পর্যন্ত তারা রেপ হচ্ছে। এই জিনিসটা কি বুঝছেন আপনি মনির সাহেব? জি ভাই, আপনার কথা ঠিক আছে ভাই, আমি আপনার সাথে এই বিষয়ে একমত, কিন্তু তার মানে আপনি স্বীকার করছেন যে যুদ্ধবন্দীদের সাথে আপনার নবী এবং নবীর সব কয়টা সাহাবী ধর্ষণ করছে? না, সেটা তো রেফারেন্স দেখানো এখনো বাকি, সেটা তো আমি প্রমাণ দেখতে চাইছি আসিফ ভাইয়ের কাছে। ভাই যুদ্ধবন্দীদের সাথে আপনার নবী এবং নবীর সাহাবীরা করছে, সঙ্গম করছে, এটা আপনি জানেন না? হ্যাঁ, সঙ্গম করতে এটা জানি, ধর্ষণ করতে তা- দাসীদের সাথে সঙ্গম করছে জানেন না নবী? হ্যাঁ, সঙ্গম করতে জানি, বাট ধর্ষণ ভাই করতে সঙ্গম সেটা- করলে, তাদের সাথে সঙ্গম করলে কি হয়? এই তো বললাম যে একটা মানুষ যদি কনসেন্ট দেওয়ার পরিস্থিতিতে যদি না থাকে, তার সাথে যদি যৌন সঙ্গম যদি ঘটে যায়, সেটা আসলে যৌন সঙ্গম না, সেটা ধর্ষণ। মানে সাবলটান ভাই, আমি এই জিনিসটা বুঝলাম না। কিন্তু উনি যুদ্ধবন্দীর ক্ষেত্রে বললো যে ঠিক আছে ধর্ষণ, যেই নবী আর সাহাবীর কাছে চলে আসলো, আমরা প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করা শুরু করলাম, সেটা আবার উনি পল্টি মারলো কেমনে ভাই? অ্যাকচুয়ালি এটাই হচ্ছে, তখন থেকে কথাটা আমি অনেকক্ষণ ধরেই শুনছি। প্রথম দিকে এসে উনি বেশ সেন্সিবল কথা বলছিলেন, যখন রেপের ডেফিনেশনটা ওকে বোঝানো হচ্ছিল তখন বেশ সেন্সিবল কথা বলছে। আস্তে আস্তে যেখান থেকে উনি বুঝতে শুরু করলেন যে এইবার ঘুরে জিনিসটা মোহাম্মদের দিকে চলে যাচ্ছে বা ব্যাপার অ্যাক্টগুলো মোহাম্মদের সাথে ম্যাচ করা শুরু করলো, তখন থেকে কথাগুলো চেঞ্জ হওয়া শুরু করলো। তো আপু, আমাদের আলটিমেট গোলটাই তো সেইটা, যে আমরা ওই যে সুইজারল্যান্ডের কোন রাজা ধর্ষণ করছে সেটা তো আলোচনা করতেছি না। আমরা যত অ্যানালজি দেই, মুমিন ভাইরা সবাই জেনে রাখবেন যে আমরা আলটিমেটলি ইসলামের ভেতরেই ঢুকবো, যত অ্যানালজি দেই যাই বলি, তাই না? না, অ্যাকচুয়ালি হ্যাঁ, উইচ ইজ ভেরি ফানি। আমি এখন সেটা যদি কোনো সুইজারল্যান্ডের রাজাও যদি করে থাকে, তার ক্ষেত্রেও ব্যাপারগুলো যা হবে বা যেই যুক্তিগুলো আসবে, সবার ক্ষেত্রেই সেটাই আসবে। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি এটা মানে এটা আপনি বলছেন যে যুদ্ধবন্দী নারী, এবার তারপরেও বলছে তার মধ্যে সঙ্গম করেছে কিন্তু ধর্ষণ করে। হ্যাঁ, আপনার স্ট্যান্ডটা তো এটাই। তো মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ধর্ষণ হয়নি, কিভাবে হলো 90% হ্যাঁ, আমি 10% সেটাই আপনি। বলছি, আমি সেটাই হ্যাঁ বলছি। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। এবার আপনি বলুন যুদ্ধবন্দী একটা মেয়েকে কি করে করে? একটা গ্রুপ, মোহাম্মদের গ্রুপ আরেকটা গ্রুপের উপরে অ্যাটাক করলো, ওখান থেকে সবাইকে মেরে টেরে দিয়ে তাদের যে মেয়েরা আছে মেয়েদেরকে জোর করে বন্দি করে নিয়ে আসা হলো, নিয়ে এসে তারা তাদের সাথে সেক্স করছে। এবার আপনি বলছেন যে 10%। এবার আমার মনে মানে একটা নর্মাল লোকের যেটা মনে হয় যে যেই মেয়েগুলোর বাবা ছিল, ভাই ছিল, তার হাজবেন্ড ছিল, তার হয়তো সন্তান ছিল, সবাইকে মেরে যে মেয়েটাকে তুলে নিয়ে আসা হয়েছে, এনে সেক্স করছে, সেই মেয়েটা কি কনসেন্ট দেবে? সেই মেয়েটা কি রেপ করতে চাইবে? আপনার কি মানে সরি, সেক্স করতে চাইবে? আপনার কি মনে হয়? এক্সেপশনও থাকতে পারে যদি তাদের প্রতি আগে থেকে দুর্বলতা থেকে থাকে। কার প্রতি কার দুর্বলতা? দুর্বলতা আছে, ঠিক ধরে নিলাম একজনের তার হাজবেন্ডের প্রতি দুর্বলতা নেই,
অপরপক্ষে যদিও আপনি যেটা বলছেন একটা অ্যাবসার্ড সিচুয়েশনের কথা বলছেন, আমি তাও ধরে নিলাম, অপরপক্ষের কোনো একটা সৈনিক বা কারোর সাথে তার দুর্বলতা আছে, কিন্তু সেখানে তার বাবাকেও মারা হয়েছে, তার ভাইকে মারা হয়েছে, তার হাজবেন্ডকে মারা হয়েছে, এবং তার সন্তানকেও মারা হয়েছে, তারপরে সেই মেয়েটা খুশি খুশি এই লোকটার সাথে সেক্স করবে? ধরেন যে ওই মেয়েটার কেউ ছিলই না, আচ্ছা, মেয়েটার কেউ ছিলই না, মানে কেউ যুদ্ধে মারা যায়নি, তার বাবা, তার স্বামী, তার ভাই কেউই মারা যায়নি যুদ্ধে। তাহলে মেয়েটা কই থেকে আসছে ভাই? তাহলে মেয়েটা কই মেয়েটাকে থেকে তারা আসছে? মানে ক্যাপচার, হ্যাঁ মেয়ে- মেয়েটাকে ক্যাপচার মেয়েটা কি অলনের সাডেন পৃথিবীতে জন্মাইছে? না, ধরেন ছিল, ধরেন তারা মারা সাধারণ। গেছে, যুদ্ধের আগেই মারা গেছে। যুদ্ধের আগেই মারা গেছে ভাই। এইটাও তো আপনার এই যে যেরকম বললেন এক্সেপশন, এটাও এক্সেপশন। তাহলে তাকে বন্দি করা হয়েছে কেন? এক্স্যাক্টলি। সে যদি দলের তার মধ্যে মা পড়ে গেছে, বাবা ধরেন মারা যাওয়া, সে জনের দলের মধ্যে পড়ে গেছে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই ভিকটিমের যুদ্ধ তাহলে তো তাকে বন্দি করাটা একটা অত্যন্ত অনৈতিক কাজ হয়েছে, যে সেই মেয়েটার সাথে কারো কোনো সম্পর্ক নাই, কারোর সাথে সে লেনদেন নাই, পরিবার পরিজন নাই। তার যদি পরিবার পরিজন থাকতো তাহলেও সেটা অন্যায় হতো, কিন্তু এখানে তো আরো বড় অন্যায় হয়েছে যে তার কোনো পরিবার পরিজনই নাই, খুদাই একটা মেয়ে হাইটে যাচ্ছিল, তার গ্রুপের ভিতরে পড়ছে, তার বাইন্দে নিয়ে আসছে। এখানে ভাই, তো অন্যায় গণপিটুনি- অন্যায় করছে। ভাই গণপিটনের মধ্যেও কিন্তু অনেক ভালো মানুষ পড়ে যায় মাঝে মাঝে। সেটা তো অন্যায় তো নাকি? সেটা কি ন্যায় হয়ে গেল নাকি? হ্যাঁ, না না, সেটাকে আমি নাই বলছি না, কিন্তু সেটা এক্সেপশন থাকতে পারে, আমি সেটাই এক্সেপশন, বলছি। এটা তো অন্যায় হইলো, তো অন্যায় তো হইলো, এক্সেপশন হইলো তো অন্যায় হইলো। আচ্ছা, আপনি একটু আগে মানে একটু আগে এখানে কথা হচ্ছিল না যে যদি আজকে ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করে হিন্দুরা সব মুসলিম যত পুরুষ আছে তাদেরকে মেরে দেওয়া হলো, মেরে দিল, তো আর বাকি মেয়েদেরকে ক্যাপচার করে নিল, তো ধরে নিলাম আপনার মা ওই গ্রুপের মধ্যে পড়ে গেল, হ্যাঁ, যে আপনাকে খুন করা হলো, আপনার ভাই, তার নিজের বাবা, মানে আপনার বাবাকে খুন করা হলো, তার হাজবেন্ডকে করা হলো, তার নিজের ফ্যামিলির যত মেল সদস্য ছিল সবাইকে করা হলো, হ্যাঁ, করে এবার আপনার মাকে রেপ করা হলো। এরপর আপনি তাহলে আপনার মাকে কোন ক্যাটাগরিতে ফেলবেন, সেই 90%-এর জায়গায় না 10%-এর জায়গায়? আপনি মানে আপনার কি মনে হয় কি হবে পরিস্থিতিটা? সেটা আমার ক্ষেত্রে আমি বলতে পারি, বাকিদের ক্ষেত্রে তো আমি কিভাবে বলবো? না না, আমি আপনাকে জিজ্ঞেস করছি। আমার ক্ষেত্রে যেটা ধর্ষণ সেটা ধর্ষণই। আপনার ক্ষেত্রে বলছি না, আপনার মায়ের কথা বলছি। আমি বলছি যে এক্সেপশন তো থাকতেই পারে, যে কোনো ক্ষেত্রে এক্সেপশন থাকতে পারে, একদম আচ্ছা। অ্যাবসলিউট আপনারা কিভাবে বলছেন? না মানে তার মানে আপনার মা এক্সেপশনে পড়ছে। আমি যে কোনো ঘটনার কথাই বলছি, আমি আমি তো এক্স্যাক্টলি যে কোনো কোনো স্পেসিফিক ঘটনার কথা বলছি না। আমি স্পেসিফিক আপনার মায়ের ক্ষেত্রটাই বলছি, আপনি যে কোনো ঘটনার কথা বলছি না। আপনার মা তাহলে ওই 10%-এর এক্সেপশনে পড়বে তো? মানে আরো খোলাসা করে দিই, আরেকটু খোলাসা করে দিই, ঘটনাটাকে আরেকটু খোলাসা করে দিই। ভারতীয় সৈন্যরা বাংলাদেশ আক্রমণ করেছে। এখন ওনার মায়ের সব আত্মীয় স্বজন মারা গেছে, আপনারা সবাই মরে গেছেন, হ্যাঁ, মানে করোনা হয় সব মরে গেছে, শুধু আপনার মা জীবিত আছে। আপনার মা একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, এই সময় হঠাৎ ইন্ডিয়ান সৈন্যরা এসে মানে জয় শ্রীরাম বলে, ইন্ডিয়ান হিন্দু সৈন্যরা এসে জয় শ্রীরাম বলে কোপাকুপি শুরু করলো, এবং কোপাকুপি শুরু করে আপনার মা বাটে পড়ে গেল, তো তাকে ধরে তুলে নিয়ে গেল, বন্দি করে নিয়ে গেল। এখন একজন হিন্দু সেনাবাহিনীর প্রধান, তার নাম মনে করেন হচ্ছে গিয়ে কিছু একটা নিবারণ পাল মনে করলাম আমরা, সে আপনার মাকে ভাগে পেল, ভাগ বাটোয়ারা হলো, ভাগে পেল। এখন সে আপনার মায়ের সাথে যৌন সঙ্গম করতেছে। এই যে যৌন সঙ্গমটা করতেছে, এইটা কি এক্সেপ্ট 90%-এর মধ্যে পড়ছে না 10%-এর মধ্যে পড়ছে? ভাই কোন পার্সেন্টে পড়ছে বলেন তো? সেটা আমারটা আমি বলতে পারি ভাই, আমি বাকিদেরটা কিভাবে বলবো? হ্যাঁ বলুন না, আমিও তো আপনাকে এটাই জিজ্ঞেস করলাম যে আপনার মা কি 10%-এর মধ্যে পড়ছে? না, ওই যে বাদ বাকিদের যেখানে ফেলতেছেন তারাও তো কারো না কারো মাই হবে, কারো না কারো বোনই হয়তো হইতে পারতো, কারো না কারো প্রেমিকা। আসিফ ভাই, আমার মনে হচ্ছে উনি আরো ব্রুটাল কথা বলছে, আপনারা হয়তো এটা খেয়াল করেন নাই। উনি বলতে চাইছে যে উনি উনারটা বলতে পারবেন, যে উনারে ধরে নিলে উনি কি আদৌ রেপ হবেন কিনা, কিন্তু ওনার মায়েরটা উনি বলতে পারতেছেন না। ওনার মায়ের সাথে যদি ওই ইন্ডিয়ান কেউই করে, না, উনি ধরে নিচ্ছেন এখনো যে ওনার মা রাজি হইলেও হইতে পারে। না, এটা বলেন নাই উনি বলতে চাচ্ছেন যে ওনার মায়ের সাথে যদি ঘটনাটা ঘটে তাহলে এটা অবশ্যই রেপ হবে, আর যদি অন্য কোনো ছেলের মায়ের সাথে যদি ঘটে ঘটনাটা তাহলে রেপ নাও হতে পারে, এটা উনি বলতে চাচ্ছেন। মনে হয় কথাটা এরকম। হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন। আবার হাইপোথেটিক্যাল কেন ভাই? সিচুয়েশন তো সিচুয়েশনই। আমরা যে সিচুয়েশন তখন ধরে রেডি করলাম, একটা উত্তর পাওয়ার জন্যই তো রেডি করলাম, আপনি এটা হাইপোথেটিক্যাল বলে উড়াইয়া দিচ্ছেন কেন? মানে আমরা একটা মোরাল, একটা ঘটনা মোরাল কি মোরাল সেটা যাচাই করার জন্য তো আমরা বিভিন্ন ধরনের উদাহরণই তৈরি করি, উদাহরণ তৈরি করে আমরা বোঝার চেষ্টা করি ঘটনাটা মোরাল নাকি ইমোরাল। তখন তো আমাদের এই জিনিসগুলোই আমাদের নিজেদের ফ্যামিলির সদস্যদেরকে দিয়ে চিন্তা করতে হয় যে আমার সাথে যদি এই ঘটনাটা করতো বা আমার বোনের সাথে যদি এই ঘটনাটা করতো তাহলে আমি কি করতাম। এইভাবে যদি আমরা আলোচনাটা করি তাহলে আপনাদের মাথায় আরো ভালোভাবে ঢোকে। আমাদের ক্ষেত্রে এটা করতে হয় না, আমরা যারা মানে মানবিক মানুষ আছি বা সভ্য মানুষ আছি, আমরা যে কোনো মায়ের ক্ষেত্রে ঘটলেই বা যে কোনো বোনের ক্ষেত্রে ঘটলেই আমরা বুঝতে পারি ঘটনাটা অন্যায় করছে, এটা তো অন্যায়। কিন্তু আপনাদেরকে নিজেদের মায়ের সাথে ঘটায় আমাদের বলতে হয়, বলে দিতে হয় ভাই আপনার বোনের সাথে যদি ঘটনাটা ঘটে তখন আপনি কি করবেন। কারণ হচ্ছে আপনারা এই জিনিসটা বোঝেন না যে আরেকজনের মায়ের সাথে যখন ঘটে তখন আপনাদের কাছে মাথার ভিতরে ঢুকে না এই জিনিসটা। এই কারণে আপনাদের এই উদাহরণগুলো আমাদের বারবার দিতে হয় যে আপনার বোনের সাথে আপনার মায়ের সাথে যদি ঘটনাটা ঘটে তখন কি হবে। মানে এটা একটা ডিসগাস্টিং ব্যাপার। আচ্ছা আমি কিছু রেফারেন্স একটু দেখাইনি আগে।
এটা হচ্ছে সহি মুসলিম হাদিস গ্রন্থের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত একদম সহি হাদিস 4370 নম্বর হাদিস। এই হাদিসে যে জিনিসটা বলা আছে যে আমি নাফেকে এই কথা জানতে চাই পত্র লিখলাম। আচ্ছা ভাই আপনি একটু পড়ে শুনুন তো আমাদেরকে, একটু পড়েন তো এই হাদিসটা। প্রত্যেকে পড়বো। এই যে মানে নাম্বার থেকে পড়বেন, 4370 নম্বর থেকে পড়বেন, এখান থেকে পড়তে পারেন। ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া তামিমি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বললেন, আমি আসলে ঠিক মতো দেখা যাচ্ছে না তো, বুঝতে পারছেন? এবার দেখা যাচ্ছে? নাফি রহমত, জি জি জি, আমি নফি রহমতুল্লাহ আলাইহিকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে সে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতিদিনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা। তিনি বলেন তখন তিনি আমাকে লিখলেন যে এই নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমন অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তা জানতে পারেনি। তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং অবশিষ্টদের বন্দী করলেন, আর সেই দিনেই তার হস্তগত হয়েছিল। ইয়াহিয়া বলেন যে আমার ধারণা হলো তিনি বলেছেন জুয়ারিয়া অথবা। আচ্ছা ঠিক আছে, এখানে যে এই লাইনটা তো আপনি পড়েছেন যে অবশিষ্টদের নারী শিশুদের বন্দী করলেন, এটা তো পড়েছেন ভাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা কোন ঘটনা? বনু মুস্তালিকের যুদ্ধ নাকি? বনু মুস্তালিকের উপর অতর্কিত অবস্থায় আক্রমণ হয়েছিল, তাই না? এই যে দেখেন এখানে পূর্ব ঘোষণা ছাড়াই তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা, এটা আমরা হাদিস গ্রন্থ থেকেও সরাসরি দেখে নিই। হাদিস গ্রন্থ থেকে সরাসরি কিতাবুল জিহাদের একদম 1 নম্বর হাদিসটা এটা, যে কাফেরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। এখানে এই জিনিসটা বলা আছে যে এই যে নারী শিশুদের মানে পশুদের পানি পান করা ছিল, ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদের হত্যা ও নারী ও শিশুদের কয়েদ করে ফেলেছে। কয়েদ করেছে, এটা তো আপনি দেখেছেন নাকি? দেখেছেন? আচ্ছা, এখন আমরা দেখি মেয়েদের সাথে আসলে কি হয়েছিল সেই জিনিসটা আমরা একটু চেক করি। এটা একটু পড়েন ভাই। সুনান আবু দাউদ। বন্দী স্ত্রীলোকের সাথে সহবাস করা। ওমর ইবনে আউন আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন গর্ভবন্দিনীর সাথে তার সন্তান প্রসব। গর্ভবতী বন্দিনীর সাথে, গর্ভবতী মানে পেটে বাচ্চা আছে এরকম মেয়েদের সাথে আপনার নবী এটা করতে না করে দিচ্ছে। আচ্ছা, তাহলে তো তারা রেপ হয় নাই। তারা এই যে পেটের বাচ্চাটা বের হওয়া পর্যন্ত, এটা হচ্ছে পেটের বাচ্চাটা বের হওয়া পর্যন্ত, প্রসবের আগে। ভাই দেখতে পাচ্ছেন না ভাই? পড়তেও কি পারেন না ভাই? তার সন্তান প্রসবের আগে, এটা কি পড়তে পারছেন না ভাই? ভাই সন্তান প্রসব করতে তো অনেক দিন লাগে ভাই। ভাই সন্তান প্রসবের পরে তো তাকে তার জন্য জায়েজ হবে। পেটে বাচ্চা আছে, কিভাবে রেপ করবে একটা বেটা? সেটাই, ওটা তো এক্সেপশনের মধ্যে পড়বে। ভাই সন্তান প্রসবের পরে তো করবে তার সাথে তাকে, নাকি? ততদিনে হয়তো তাকে মুক্ত করে দিল। মুক্ত করে দিল তো, এখানে তো মুক্ত করার কোনো কথা নেই। এখানে বলে দেওয়া হয়েছে সন্তান প্রসবের আগে করবা না, তার মানে পরে করা যাবে নাকি? সন্তান প্রসবের আগে এবং কোন রমণীর সাথে তার হায়েজ হতে পবিত্র হওয়ার পূর্বে সহবাস করবে না। আচ্ছা, এটা পড়েন। কি লাল কালি দিয়ে যেগুলো, সেটা? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। আপনি এটা পড়েন ভাই, একটু জোরে পড়বেন ভাই, শোনা যায় না তো, আস্তে পড়লে শোনা যায় না। তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে তাদেরকে হত্যা করে এবং তাদের উপর বিজয়ী হয়। আর এই সময় তারা কয়েদি হিসেবে হাওয়াইন গোত্রের কিছু মহিলাকে বন্দী করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তাদের সাথে অনধিকারভাবে সহবাস করতে ইচ্ছা করে, কেননা তাদের স্বামী মুশরিক ছিল। এখানে অনধিকার শব্দটার মানে কি একটু বুঝাই দেন তো আমাদেরকে। মানে তাদের অধিকার নাই সহবাস করার, কিন্তু তারা করতে চায়। কেন অধিকার নাই বলে তারা, কেন অধিকার নাই বলে মনে করতেছে তারা? সে যেহেতু অন্যের স্ত্রী। আচ্ছা ঠিক আছে, এবার পরেরটুকু পড়েন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন যে সমস্ত স্ত্রী লোকদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী, অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে, তারা ইদ্দত পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল। এটার মানে কি ভাই? এর মানে হচ্ছে যে যাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তাদের সাথে সহবাস করা তোমাদের জন্য হারাম। হ্যাঁ, তবে এরপরের লাইনটা কি? তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী, অর্থাৎ মানে দাসীদের কথা বলা হয়েছে, ওদের মধ্যে যারা দাসী, অর্থাৎ এরপরের অংশটুকু কি? অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে। এই কথাটার মানে কি ভাই? এই কথাটার মানে কি? যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে, কথাটার মানে কি? মানে এই উপরের শর্তগুলো ছাড়া যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে আয়ত্তে আসবে তাদের ইদ্দতের পর হালাল, সেটা বলা হয়েছে। মানে তাদের যদি স্বামীরা জীবিত থাকে, তাদের যদি স্বামীও থাকে, তারাও তোমাদের জন্য হালাল নাকি? ভাই প্রথমে যে বলা হলো যে স্বামী আছে তাদের জন্য হারাম, সেটা তো এইখানে বলা হচ্ছে যে সমস্ত স্ত্রীলোকের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে
একটা কথা এইভাবে বলে না, মানে আপনি বাজার থেকে মাছ নিয়ে আসবেন ভাই, তবে পচা মাছ আনেন না, এই কথাটার মানে কি ভাই? কনফিউজিং। কনফিউজিং ভাই এটা কনফিউজিং হয় কেমনে ভাই? আপনি স্পষ্টতই তো বুঝতেছেন যে প্রথমে বলা আছে স্বাধীনা নারীর কথা, পরবর্তীতে বলা আছে যে যুদ্ধটা যখন লাগছে, লাগার পরে যখন ধরলেন যে হচ্ছে আপনারা যুদ্ধে জিতে গেলেন, কিন্তু সবার স্বামীরা তো আর আপনারা মাইরা ফেলেন নাই, কিন্তু সব স্ত্রীগুলা কিন্তু আপনাদের দাসী হয়ে গেছে। তখন তাদের জামাই বাইচা আছে কি নাই সেটা দেখার দরকার নাই। 3 মাস পরে আপনারা একদম মানে টকাটক করতে পারবেন, যা খুশি করতে পারবেন। ওই তো সিম্পল জিনিস ভাই, তাদের এটা না মধ্যে বুঝে যারা কি আসবে? দাসী, তাদের মধ্যে 3 মাস যারা না, দাসী সেটা 3 বলা মাস না, যায়। এক হাইজের পরে, মানে একবার ঋতুস্রাব হয়ে যাওয়ার পরে ও তাদের সরি, সাথে হ্যাঁ, এক সম্পর্ক হাইজের পরে, ইদ্যতের পরে। ভাই এটা তো দাসীদের কথাই বলছে এখানে, আমি তো দাসীদের সবাই তো কথাই আর দাসী বলতেছি না। আমরা। সবাই যাদেরকে দাসী না। আয়ত্ত এখানে- করছে তারাই তো দাসী ভাই। তাদের মধ্যে যাদেরকে আবার নিচে তারাই তো দাসী, দাসী। সেটা মানে এখানে যেটা বলা হয়েছে সেই এখানে অনুযায়ী। বলা হচ্ছে অধিকারভুক্ত দাসী, অর্থাৎ এই কথাটার মানে কি? এই অধিকারভুক্ত দাসীটাকে এক্সপ্লেইন করতেছে পরের বাক্যটা দ্বারা নাকি? হুম, তাহলে এই অধিকারভুক্ত দাসী অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে, এই কথাটার মানে কি? মানে যুদ্ধবন্দী হিসেবে যেসব নারীকে বন্দী করা হবে সেসব নারী। তাদের জামাই বাইচা সেটা থাকলেও কি? তাদের সাথে কি করা যাবে? তাদের জামাই বাইচা থাকলেও তাদের সাথে সেক্স করা যাবে না? যাদের হ্যাঁ, যুদ্ধবন্দী হিসেবেই করলো। হ্যাঁ হালাল, এখানে লেখা আছে হালাল। এইটাই তো বলতেছে এতক্ষণ ধরে। দেখছেন ভাই, একটা সিম্পল জিনিস মানে কতক্ষণ লাগে, মানে আচ্ছা ভাই, আপনি কালকে কথা থেকে বলবো। আমার বাংলা ব্যাকরণ বই পড়াইতে হবে এদের, বুঝছেন? 5 মিনিট করে লাইভে বাংলা পড়াবেন। আচ্ছা, আরো হাদিস আছে, আরো হাদিস দেখেন, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা ভাই, মানে যে কিভাবে কথা বলবো, মানে একটা মুসিবতের মধ্যে পড়ছি। আচ্ছা, এই হাদিসটা পড়েন, সহিহ মুসলিমের এই হাদিসটা একটু পড়েন ভাই। আচ্ছা, ইস্তিগরা পালন করার পর যুদ্ধবন্দীর সাথে সহবাস করা যায় যদি তার আচ্ছা, স্বামী। ইস্তিবরা শব্দের অর্থ কি সেটা আপনি পরে মানে ঘাইটা বের করে নিয়েন। হাদিসটা এখন পড়েন, এই সবুজ কালিটা পড়েন ভাই। আচ্ছা, বন্দিনীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবা তাদের বন্দী স্ত্রী লোকদের সাথে মিলিত হতে দ্বিধা সংকোচ করছিল। এখানে মিলিত হতে কি বোঝাচ্ছে? যে মিলিত মানে কি? মানে হাই কেমন আছো, এটা এটা বলা নাকি? মিলিত বলতে কি বোঝাচ্ছে এখানে? উম, মিলিত মানে যৌন, মিলেমিশে থাকা, মিলেমিশে থাকা। যৌন কর্মের কথাই বলা হচ্ছে। ও মা, কেমনে আপনি বুঝলেন কিভাবে ভাই? এই জিনিসটা আপনার মাথায় কিভাবে বুঝলেন? আর তো অবাক কাণ্ড, অবাক হয়ে গেলাম আমি। হ্যাঁ, এরপরে পড়েন। হ্যাঁ, বিবাহিত স্ত্রীলোক তোমাদের জন্য হারাম, তবে তোমরা যাদের অধিকারী হয়েছো ইদ্যত পূরণ হওয়ার পর তারা তোমাদের জন্য হালাল। আচ্ছা, এত শব্দ হচ্ছে কোথা থেকে? ব্যাগ থেকে অনেক শব্দ হচ্ছিল। আচ্ছা ভাই, পড়েন, আবার একটু পড়েন, শুরু থেকে আবার একটু পড়েন। আচ্ছা, বন্দিনীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবা তাদের সাথে মিলিত হতে দ্বিধা সংকোচ করছিল, তাই মহান ও সর্বশক্তিমান আল্লাহ এই বিষয়ে আয়াত নাযিল করেছেন, বিবাহিত স্ত্রীলোক তোমাদের জন্য হারাম, তবে তোমরা যাদের অধিকারী হয়েছো। ভাই এখানে অধিকারী কাদের অধিকারী হয়েছে? একটু আগে এই জিনিসটা অর্থাৎ দিয়ে বুঝাই দেওয়া হয় নাই ভাই? একটু আগে দেখাইছি না এটা? অর্থাৎ এখানে কাদেরকে বোঝানো হয়েছে? আচ্ছা আচ্ছা, ভাই আরেকটু পড়েন না, ওই যে নিচে পাশেই দেখেন না ব্র্যাকেটে লেখা আছে, মানে একদম বাচ্চা নাকি আপনারা? একটা লাইনও বোঝেন না, পড়েন না, আগেই প্রশ্ন করার জন্য মুখে থাকেন, পড়েন না। আচ্ছা আচ্ছা, কৃতদাসী ইদ্যত পূরণ হওয়ার পর তারা তোমাদের জন্য হালাল। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা ভাই আপনার কি মনে হয়, আসিফ ভাই, আমার ওনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনার কি মনে হয় যে এই যে মহিলাগুলা তাদের জামাই রাইখা আসছে, যাদের জামাইরা এখনো মরেও নাই, তাদের জামাই থাকার পরেও আপনার নবীর সাহাবীরা তাদের সাথে যে সেক্স করতেছে, আপনার কি কোনোভাবে মনে হয় যে ওই মহিলাগুলা খুশি খুশি তাদের সাথে সেক্স করছে, সম্মতি দিয়ে দিচ্ছে? আপনার এটা মনে হয় কোনোভাবে? ইয়েস অর নো বলেন ভাই, তাই দিয়ে হবে। নো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু আগে প্রথমে একটা ঘটনা পড়েছিলাম, বনু মুস্তালিকের যুদ্ধে অতর্কিত আক্রমণ করেছিল, মনে আছে? মনে পড়ে ভাই? একটু বলে জি গেছি। ভাই, জি ভাই। আচ্ছা, এই ঘটনাটার পরের অংশটা আমরা একটু করি। এই যে সবুজ অংশটুকু পড়েন, এটা কোথা থেকে দেখাচ্ছি বলে দিচ্ছি। এটা হচ্ছে সহিহ মুসলিম আজল সম্পর্কিত শরীয়তের হুকুম অধ্যায়ের 3408 নম্বর হাদিস। সবুজ অংশটুকু একটু পড়ে শোনান ভাই আমাদেরকে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বনু মুস্তালিক যুদ্ধে অংশগ্রহণ করেছি। এই যুদ্ধে আমরা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দী করলাম। আমরা দীর্ঘদিন স্ত্রী সহচর্য থেকে বঞ্চিত ছিলাম। আমরা এসব বন্দী মেয়েদের বিনিময়ে তাদের আত্মীয় পরিজনদের নিকট থেকে অর্থ সম্পদ গ্রহণ করতেও আকাঙ্ক্ষী ছিলাম। তাই আমরা এসব স্ত্রী লোকদের সাথে মিলিত হয়ে আজল করতে মনস্থ করলাম, যাতে তারা গর্ভবতী না হয়। এরপর আমরা চিন্তা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত, এমন অবস্থায় আমরা আজল করব অথচ তাকে জিজ্ঞেস করব না। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ বিষয়ে জিজ্ঞেস করতে বললে তিনি বললেন, তোমরা যদি এরূপ না করো তাতে কিছু যায় আসে না। কিয়ামত পর্যন্ত যতগুলো প্রাণের সৃষ্টি হওয়ার সিদ্ধান্ত আল্লাহ করে রেখেছেন তা সৃষ্টি হবেই। আচ্ছা, আজলের সংজ্ঞাটায় নিচে একটা টিকা দেয়া আছে, দেখতে পাচ্ছেন? ওইটা একটু পড়েন তো ভাই, আজল জিনিসটা কি বুঝাই দেন তো আমাদেরকে। কোনটা? তোমরা যদি এরূপ না করো? না, ওই যে টিকা, নিচে টিকা, আজল হলো নিচে দেখেন ছোট করে লেখা টিকা। ভাই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু বড় করছি আপনার সুবিধার জন্য, আর একটু বড় করছি।
এখন দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আজল হলো স্বামী স্ত্রীর মিলনের চরম মুহূর্তে পুরুষাঙ্গ বের করে নিয়ে স্ত্রী অঙ্গের বাইরে বীর্যপাত করা। আচ্ছা, এটাকে কি বলে, আজল বলে নাকি? জি। মানে টপ করে যদি শেষ মুহূর্তে বের করে ফেলেন তখন সেটাকে আজল বলে। আচ্ছা, এই হাদিসটা পড়তে পারেন। আচ্ছা, আরো অনেক হাদিস আছে, অনেক অসংখ্য হাদিস আছে এই বিষয়ে, যে মানে যুদ্ধবন্দী নারীদের সাথে কিভাবে সেক্স করতে হবে। আল্লাহ নবী খুব সুন্দরভাবে শিখাই দিয়ে গেছেন জিনিসগুলো একদম হাতে কলমে। তো এই হাদিসটা একটু পড়েন। এই এক ব্যক্তির কাছে কৃতদাসী ছিল, একটু পড়েন ভাই জোরে জোরে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমার একটি কৃতদাসী আছে, সে আমাদের খেদমত করে এবং পানি এনে দেয়, আমি তার সাথে মিলিত হয়ে থাকি, তবে সে গর্ভবতী হোক তা আমি পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তার সাথে সহবাসের সময় আদর করো, তবে তার তাকদীরে যা নির্দিষ্ট আছে তাই ঘটবে। কিছুদিন পর লক্ষ্মী আচ্ছা, কুমারের হয়েছে, ঠিক আছে, হয়েছে, আর লাগবে না, আর লাগবে না। এবার আমরা মানে একটা জিনিস মানে ইয়া করে দেখি পড়ি, যে আমরা একটা ব্যাখ্যা পড়বো, এবার একটা হাদিসের ব্যাখ্যা পড়বো, ঠিক আছে? আচ্ছা, এই অংশটুকু একটু পড়ে শোনাতে, এটা বুখারী শরীফের একটা টিকা, এই যে সবুজ রাউন্ড করে দেয়া আছে, যে এই অংশটুকু একটু পড়ে শোনান। আজল হলো স্ত্রী সঙ্গমকালে বীর্যপাতের ঠিক। ভাই এটা তো পড়লামই। না না, ইমাম পরের আবু অংশটুকু ইম্পর্টেন্ট, পরের আচ্ছা, অংশটুকু ইম্পর্টেন্ট। ইমাম আবু হানিফার রাদিয়াল্লাহু আনহুর মতে বাদী তার সাথে অনুমতি ব্যতি রেখেই এ কাজ করা জায়েজ, তবে আহ, আজাদ স্ত্রীর সাথে এ কাজ করতে হলে তার অনুমতি লাগবে, অনুমতি ব্যতীত প্রয়োজন নয়। মানে ইমাম আবু হানিফা হচ্ছে ইসলামের অন্যতম বড় মানে হানাফি মাযহাবের প্রধান ইমাম। উনি একজন শরিয়া বিশেষজ্ঞ, মানে ফিকা বিশেষজ্ঞ বটে। উনি একটা মানে ফিকার একটা ইয়াও দিচ্ছেন উনি। উনি যে জিনিসটা ব্যাখ্যা করেছেন এইভাবে, যে বাদীর সাথে অনুমতি ছাড়াই করা যাবে, আজাদ স্ত্রীর সাথে করতে অনুমতি লাগবে নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা, ইমাম আবু হানিফার নাম তো শুনছেন আপনি নাকি? জি, শুনছি। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন একটা হাদিসের একটু ব্যাখ্যাটা একটু পড়ি, যে ব্যাখ্যাটা এখানে কি বলা আছে, ব্যাখ্যাটা একটু বের করতেছি দাঁড়ান। কোথায় যে গেল ব্যাখ্যাটা, এই যে পেয়েছি। এই হাদিসটা একটু পড়ে শোনেন এবং হাদিসটার ব্যাখ্যাটা, এটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ সহজ নজরুল বারী শরহে সহিহ বুখারী গ্রন্থ থেকে দেখাচ্ছি। এই হাদিসটা পড়বেন, পরে ব্যাখ্যাটা পড়বেন, পড়েন ভাই। ইবন ইবনে মুসা রাহমাতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন। এমন সময় আনসার গোত্রের একটি লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা তো বাদীদের সাথে মিলিত হই অথচ মালকে মহব্বত করি, সুতরাং আদর করা সম্পর্কে আপনার অভিমত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এই কাজ করো? তোমাদের জন্য এই কাজ করা আর না করা উভয়ই সমান, কেননা যে কোনো জীবন যা পয়দা হওয়াকে আল্লাহ লিখে রেখেছেন তা পয়দা হবে। আচ্ছা, এবার এই অংশটুকু ব্যাখ্যাটুকু, হ্যাঁ, এটা একটু পড়ে শোনান আমাদেরকে। অর্থাৎ আমরা যদি বাদীর সাথে আদর না করি তাহলে বাদী উম্মে ওয়ালাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অথচ আমাদের মাদের প্রতি মহব্বত আছে, আমরা তাকে বিক্রয় করে তার মূল্য দ্বারা উপকৃত হতে চাই, কিন্তু উম্মে মানে ওয়ালাদ মানে মানে একটু বুঝাই নেন, মানে কিছুদিন মানে সেক্স টেক্স করে সেই মেয়েটাকে আবার তারা বিক্রি করে টাকাটা পেতে চায়, তাই না? হ্যাঁ, মানে একটা যুদ্ধবন্দী নারী পাইছে, এক বাদীকে সাহাবী, সে যুদ্ধবন্দী নারী, সে কিছুদিন পাইছে, কিছুদিন ইচ্ছা মতো সেক্স টেক্স করবে, আদর করবে যেন বাচ্চা পয়দা না হয়, পেট আবার গর্ভবতী যেন না হয়ে যায়। গর্ভবতী হলে তো আবার মানে করা নিষেধ, গর্ভবতী হলে তো আবার করা যাবে না। গর্ভবতী হলে করবে কেমনে? বা গর্ভবতী হলে বাজারে নিয়ে বিক্রি করতে গেলে তো টাকা পাওয়া যাবে কম, প্রেগনেন্ট মেয়ে কে কিনবে? তো আপনার নবীর সাহাবীরা কি বুদ্ধি, চমৎকার বুদ্ধি বের করছে, যে তারা আজল করবে, মানে টুপ করে বের করে ফেলবে শেষ মুহূর্তে, যেন পেটে বাচ্চা না হয়, কারণ পেটে বাচ্চা হলে তার বিক্রি করা যাবে না। এই কারণে তারা ওই কাজ করে আজল করে অনেকদিন ধরে মানে মজা নিত, তারপর মজাটা নিয়ে তারপর বাজারে নিয়ে বিক্রি করে দিত নাকি? হ্যাঁ, ওয়াও 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 ওয়াও, ফ্যান্টাস্টিক অবস্থা ভাই, ফ্যান্টাস্টিক অবস্থা। একটা মেয়েকে মানে যুদ্ধবন্দী হিসেবে তুলে এনে তার সাথে কিছুদিন সেক্স টেক্স কইরা আজল টাজল কইরা কিছুদিন পরে মানে বিক্রি করতে পাঠানো হচ্ছে। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক অবস্থা। এগুলা মোটেও ধর্ষণ না, এগুলা মানে কনসেন্ট। এগুলো ভাই 90% ক্ষেত্রেই ধর্ষণ, 10% ধর্ষণ না। 10%, হ্যাঁ। মেয়েরা এরকম বলতো যে, হে নবী মুহাম্মদের সাহাবীরা, আসো আসো আসো, তোমরা আমাদের স্বামী এবং আমাদের ভাই, আমাদের পিতাকে মেরে আমাদেরকে তুলে নিয়ে বিছনায় তোলো, আমরা তোমাদের বিছনায় উঠে নাচবো আর তোমাদের সাথে সেক্স করবো, কিছুদিন তোমরা আজল করো, আজল করে তারপর আমাদেরকে নিয়ে আমরা খুশি ভাই, তোমরা আমাদেরকে নিয়ে সেক্স টেক্স করে আজল টাজল করে আমাদেরকে নিয়ে বাজারে নিয়ে বেচে দিও। হ্যাঁ, আরেক বেটা এসে কিনে নিবে, আরেক বেটা এসে কিছুদিন আবার আজল করবে, তারপর সে বেটা আবার কিছুদিন যখন খায়াশ পূরণ হবে তখন আবার ওইটা বিক্রি করে দিবে আরেক বাজারে নিয়ে, আরেক বেটা গিয়ে কিনবে। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক ভাই, আমি তো মানে এবং এটার মাস্টার মাইন্ড বা গ্যাং লিডার ছিল হচ্ছে নবী মোহাম্মদ ইটসেলফ নিজে। সে নিজেই এগুলো সাফিয়ারে দিয়ে একদম প্র্যাকটিস করে দেয়। নবী মোহাম্মদ সেখানে উপস্থিত, পুরো ঘটনা দিয়ে সে দেখতেছে তার সাহাবীরা কাজ করতেছে, তার কোনো ভূক্ষেপ নাই, সেগুলাকে আবার মানে সাপোর্টও করতেছে।
আবার বলে দিচ্ছে ভ্রুক্ষেপ যে তো দূরে থাকুক আসিফ ভাই, চেষ্টা বেটার মতো সে বাজারে যায় চাইতেছে এই তোমার দাসীটা আমারে দিবা, এখন সাহাবী আবার বলদের মতো কইতেছে ভাই আমি তো এখনো ল্যাংটা করিনি ওরে, কত বড় বেহায়া। হ্যাঁ, ওই হাদিসটা তো আমি দেখাবো এখন, যে একটারে আবার গিয়া নবী বলতেছে যে এই তুমি যে ওই মেয়েটারে মানে তুমি যে ভাগে পাইছিলা ওই মেয়েটারে আমার দিয়ে দাও, তখন ওই বেটা কইতেছে যে হুজুর আমি তো এখন ওই মানে বাদিটারে ন্যাংটা করি নাই, হ্যাঁ, বস্ত্র উন্মোচন করি নাই এখন। তখন নবী বলতেছে নাসির ভাই চিন্তা করেন যে নবীর লিপসাটা কোন লেভেলের, লিপসাটা কোন লেভেলের থাকলে সে হচ্ছে ধরেন ভাগে পাইছে। না ওই ভাগে পাওয়ার মেয়েটাকে লোকটা ওই চাইতেছে। মেয়েটাকে ওই মেয়েটাকে মোহাম্মদ নিছিল অন্য একটা কারণে, ওই মেয়েটাকে দিয়ে আরো অন্যদেরকে মুক্ত করাবে এই জন্য নিছিল, নিজে ভোগ করার জন্য নেয়নি। নিজে ভোগ করার জন্য নিছিল অন্য মেয়েদেরকে, ওই যে সাফিয়া, তারপর জুয়াইরিয়া, এরা ছিল অনেক মানে হ্যাভি সুন্দরী। এদেরকে যখনই মানে এদেরকে বন্দী করা হয়েছে, নবী মোহাম্মদ তাদেরকে নিজের ভাগে নিয়ে নিয়েছে। ভাই নবী মোহাম্মদ যে ভোগ করছে এটার কোনো হাদিস আছে কি? অবশ্যই আছে, দেখাবো, কিন্তু আগে যেগুলো দেখালাম সেগুলো সম্পর্কে কি বলবেন সেটা একটু আগে আমরা আলোচনা করে নিই। সেগুলো তো পড়লামই ভাই, সেগুলাই কি বুঝলেন যেগুলো বললাম কি সেটাই। বললেন বুঝলেন কি পরে কি বুঝলেন আপনি একটু বলেন আমাদেরকে শুনি। না সেগুলো কাজ তো অবশ্যই অনৈতিক ছিল, বর্বর যুগ ছিল, এর চেয়ে ভালো কিছু কি আশা করা যায়? এবং নবী এবং তার সাহাবীরা সবাই বর্বর কাজ করছে। হ্যাঁ সাহাবীরা করছে সেটার প্রমাণ তো পাইলাম। নবী বর্বর কাজ করছে, নবী বর্বর কাজ করছে নাকি নাকি ভাই? বোঝার চেষ্টা করতেছে বিষয়টা ভাই। আচ্ছা ধরেন সাহাবীরাই বর্বর কাজ করছে, এর মধ্যে তো ওই যে সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীও ছিল যারা দুনিয়া থেকে জান্নাতি, ভাই জান্নাতে বর্বর লোক যাবে? আপনার আল্লাহর এই বিচার? ওয়াও। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি মনির ভাই, নবী মোহাম্মদের কাজ, কথা এবং মৌন সম্মতি, এই তিনটাই তো হাদিস, তাই না? জি এই তিনটাই তো শরীয়তের উৎস, তাই না? শরীয়তের আইনের উৎস, তাই না? হ্যাঁ, এবং কোরআন। এবং নবী মোহাম্মদ যদি কোনো কিছু না বলে শুধুমাত্র মৌন সম্মতিটাও দিত, তাহলে তো এটা ইসলামে হালাল হতো, তাই না? যদি নবীকে না জানিয়ে সাহাবীরা করে থাকে তখন? নবীর সামনে ঘটছে, নবী মৌন সম্মতি তো বললাম, আমি মৌন সম্মতি বললাম না, হ্যাঁ হ্যাঁ নবী তার মানে তো নবীর সামনেই ঘটছে এবং নবী নিজে দেখছে এবং সেটা বিরোধিতা করেনি, সে মৌন সম্মতি সে দিছে, এটা তো ইসলামের বিধান নাকি? হ্যাঁ নবী মোহাম্মদ, আমি যে হাদিসগুলো দেখালাম সেখানে কিন্তু নবী শুধু মৌন সম্মতি দিয়ে সারে নাই, নবী কিন্তু আবার আয়াত নাজিল করে আবার তাদেরকে বুঝাই দিছে কিভাবে আজল করতে হবে, হ্যাঁ, আজল করলে কি হবে না করলে কি হবে সেটা কিন্তু আবার বুঝাই দিছে। এটা কিন্তু মৌন সম্মতির মধ্যেও পড়ে নাই, এটা কিন্তু সরাসরি আল্লাহ পাকের আয়াত নামায়, সূরা নিসা 24 নম্বর আয়াত নামায় সে আবার বুঝাই দিছে যে যেই সমস্ত সধবা নারী তোমাদের জন্য হারাম, যে সমস্ত স্ত্রী লোকদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে তোমরা যদি দাসী হিসেবে তাদেরকে পাও, তাদের স্বামী থাকলেও তোমাদের জন্য তারা হারাম না, তাদের সাথে তারা তোমাদের জন্য হালাল। এটা কিন্তু মানে নবী সেটা এক্সপ্লেইনও করে দিচ্ছে আল্লাহ পাকের আয়াতনামায়, তার মানে এটাকে নবী অ্যালাউ তো করছেই, বুঝাও দিছে যে এটা কেন কেন হালাল, এটা বুঝাও দিচ্ছে, তাই না? হ্যাঁ তার মানে এটা নবীর সামনে ঘটছে, নবী অ্যালাউ করছে, আল্লাহ পাকও অ্যালাউ করছে, আল্লাহ পাক আয়াতনামায় সেই জিনিসটাকে অ্যালাউ করছে। আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ পাক একটা বর্বর একটা ব্যবস্থা, সেটাকে অ্যালাউয়েন্স দিয়ে একটা আয়াত নাজিল করছে, আপনার নবী আবার সেই আয়াতটাকে সাহাবীদের মধ্যে বুঝাই দিছে যে তোমরা এইভাবে করবা, ওইভাবে করো না, এইভাবে করবা, নাকি? সরি, হ্যাঁ সেরকমই তো মনে হচ্ছে। ওয়াও ওয়াও ভাই, আপনার আল্লাহ তো অনেক পরম পরম করুণাময় মনে হচ্ছে আমার কাছে। করুণার সাগর ভাই বায়া বায়া পড়তেছে একদম, করুণায় মানে অন্তহীন করুণা। হ্যাঁ? আচ্ছা সাবরকার ভাই, রুচি আপু, আপনারা কি কিছু বলবেন এই বিষয়ে? আমি বুঝতে পারছি না আমি কি জাস্ট বলবো। একটা প্রশ্ন করতাম মনির ভাই, আপনি যে আগে বলছিলেন যে কিছু কিছু ব্যতিক্রম থাকে যেখানে সম্মতি দিতে অক্ষম ব্যক্তিদের সাথে যৌন কার্যকলাপে লিপ্ত হলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য করা হবে না, এটা কি এখনো আপনি বলবেন? এত রেফারেন্স দেখানোর পরে এখনো কি আপনি বলবেন যে কিছু ব্যতিক্রম থাকতে পারে? যদি সেই ব্যক্তি সম্মতি প্রদানে একেবারেই অক্ষম হয় তাহলে তো ব্যতিক্রম ঘটার সম্ভাবনা খুব একটা দেখা যায় না। মানে সম্মতি যদি না দিতে পারে, আমি তো বলতেছি যে দিতে পারতেছে না, দেওয়ার কোনো স্কোপ নাই, সেই ক্ষেত্রে কি কোনো পরিস্থিতিতে কি এটা ধর্ষণ বলে গণ্য করা হবে না? জেনারেলি এটাকে ধর্ষণ বলে নেওয়া যায়। আমি তো ধর্ষণ জেনারেলের বলে কথা নেওয়া যায়। বলতেছি না, আমি ব্যতিক্রমের কথা বলতেছি। আপনি যে ওয়ার্ডটা ইউজ করলেন ব্যতিক্রম, তো সেই ব্যতিক্রমের কথাটাই আমাকে বলেন, উদাহরণ দেন। হ্যাঁ এটাকে ধর্ষণ ধরে নেওয়া যায়, এটা ধর্ষণ। মানে মানে 100% এরকম কোনো দিত নাকি? 100 মানে এরকম কোনো ব্যতিক্রম কি আছে নাকি নাই? ব্যতিক্রম থাকলেও থাকতে পারে দু একটা। হ্যাঁ, মানে কি সম্ভব সেটা বলেন সম্ভব তো। সম্ভব ব্যতিক্রম থাকা সম্ভব। সম্ভব। আপনি একটা এক্সাম্পল দেন, শুধু একটা হাইপোথেটিক্যাল সিনারিও ক্রিয়েট করেন যেখানে আমাদের শর্তগুলো মানা হবে, একটা ছোট মেয়ে কোন ক্ষেত্রে অনুমতি দিলে তার অনুমতি তার কনসেন্ট হিসেবে ধরা হবে সেক্সুয়াল মানে শুধু ছোট মেয়েদের ক্ষেত্রে? হাইপোথেটিক্যাল সিচুয়েশন। অবশ্যই ভাই, পূর্ণবয়স্ক নারীর ক্ষেত্রেও? ভাই পূর্ণবয়স্ক নারী কনসেন্ট দিলে তো ভাই এটা তো ধর্ষণ হইল না, এটা তো আমিই বলতেছি।
আমরা তো না, বলতেছি যুদ্ধবন্দী বাচ্চাদের এবং ক্ষেত্রে নারীদের, এই আমি ছোট স্ক্রিনে বাচ্চাদের একটা জিনিস ক্ষেত্রে। দেখাচ্ছি, এটা একটু স্ক্রিন আনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ আনতেছি ভাই, দেন। জি, শেয়ার দিয়েছি। মনির ভাইয়া, আমি জেনারেলি দেখেছি যে আমরা যদি আমাদের পয়েন্টস মানে আমরা যদি লিখি দেন এটা আরেকটু ক্লিয়ার হয়। এখানে আপনি দেখেন, এটা একটু পড়েন তো, প্রথম থেকে একটু পড়েন তো, ধর্ষণ থেকে পড়েন তো একটু। সম্মতি দিতে অক্ষম যে কোনো ব্যক্তি একদম প্রথম থেকে, ধর্ষণ থেকে ভাই, যে এখান থেকে পড়েন আপনি। আচ্ছা, ধর্ষণ সম্মতির লঙ্ঘন। এখন এর নিচেরটা পড়েন। সম্মতি দিতে অক্ষম ব্যক্তির সাথে যে কোনো ধরনের যৌন কার্যকলাপ সর্বদা 100% ধর্ষণ। হ্যাঁ, এখন এখানে থাকেন। এই লাইনের সাথে আপনার কি কোনো দ্বিমত আছে? না, এই লাইনের সাথে কোনো দ্বিমত নেই। আচ্ছা, ওমা, এতক্ষণ দিলে আপনি কি নিয়ে তর্ক করলেন আমার সাথে 1 ঘন্টা ধরে? তাহলে আপনি যে 90% 10% এতক্ষণ যে ভাগাভাগিটা করছিলেন, আপনি যদি এটার সাথে একমতই থাকেন তাহলে তো ওই কথাগুলো আসারই কোনো দরকার ছিল না। আননেসেসারি কিন্তু আমি এতক্ষণ আমি ধরে যেটা একই বলতে কথা হলো। চাচ্ছিলাম যে আচ্ছা, সম্মতি অন্য দিতে তো পয়েন্টগুলো সবাই অক্ষম না। একটু চেক করবেন নাকি সাবলটান ভাই? তাহলে যেহেতু চেক করতেছেন অন্য পয়েন্টগুলো একটু চেক করেন, দেখি আমাদের সময়টা কতটুকু জলে গেল, একটু চেক আচ্ছা করেন তো। ভাই, পরের পয়েন্টটা একটু পড়েন তো। শিশুরা কখনোই প্রাপ্তবয়স্কদের সাথে যৌন কার্যকলাপে সম্মতি দিতে পারে না, কেননা শিশুরা সম্মতি দিতে অক্ষম। হ্যাঁ, এটার দাসীরা সাথে কোনো দ্বিমত আছে? এই লাইনের সাথে কোনো দ্বিমত আছে? শিশুরা কখনোই প্রাপ্তবয়স্কের সাথে, ভাই শিশুদের ক্ষেত্রে তো আমি একমত হয়েছি আপনাদের সাথে। আপনি বলেন আপনি এই এই লাইনের সাথে আপনি লাইনটার সাথে একমত একমত নাকি কিনা? না? এই লাইনটার সাথে একমত কিনা? লাইনটা আবার পরে সরাসরি উত্তর দেন। হ্যাঁ হ্যাঁ, এই লাইনটার সাথে আমি একমত। আচ্ছা আচ্ছা, ঠিক এখন আছে, পরেরটা আপনার মাটি। পড়েন। তারপরে দাসীরা কখনোই তাদের মালিকের সাথে যৌন কার্যকলাপে সম্মতি দিতে পারে না, কেননা দাসীরা সম্মতি দিতে অক্ষম। হ্যাঁ, এই লাইনের সাথে কোনো দ্বিমত আছে? দাসীরা আবার পড়েন। সম্মতি কখনোই দিতে পারে না, মানে এটা কি নিয়ম? একটা মানুষ যার স্বাধীনতা নাই, যাকে আপনি সম্পদের আপনি মর্যাদা দিচ্ছেন, আপনি কি কখনো টাকা পয়সার থেকে কি সম্মতি চাইছেন যখন আপনি টাকা পয়সা ব্যবহার করেন? দাসী তো মানে তাদেরকে তো মানুষের মর্যাদা দেওয়া হয় নাই, তাদেরকে তো সম্পদের মর্যাদা দেওয়া হয়েছে এবং সম্পদ হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়। তো এখানে দাসী যদি হ্যাঁ বলে বা না বলে, দুইটার একটাও তো এটা ম্যাটার করতেছে না যতক্ষণ না দাসীরা মুক্ত হয়। আচ্ছা, আপনি আপনি একটা বাজার থেকে হাট থেকে একটা গরু কিনছেন, গরুটার পক্ষে কি কখনো মানে এরকম ঘটনা ঘটা সম্ভব যে গরুটা জবে হইতে, কোরবানি হইতে নিজে সম্মতি দিয়ে দিছে, কারণ সে তার মাংসটা আপনার ভালো লাগবে, এটা সে চায় যে আপনি তার মাংসটা খেয়ে আপনি মানে মানে স্বাস্থ্যবান হন, কোরবানিটা ভালোভাবে করেন। মানে এরকম কি কখনো ঘটতে পারে যে আপনি গরুটার কাছ থেকে অনুমতি চাচ্ছেন, হে গরু তুমি কি আমার জন্য কোরবানি হবা? গরুটা বলছে হ্যাঁ হুজুর আমি তো কোরবানি হব, তোমাকে খাওয়ানোই তো আমার জীবনের আদর্শ, জীবনের লক্ষ্য, ঠিক আছে আসো কোরবানি করো, এবং সে কোরবানি হলো। দাসী তো ভাই এরকম হাট বাজার থেকে কিনে আনা বা যুদ্ধবন্দী হিসেবে প্রাপ্ত একটা প্রপার্টি, যার কোনো বক্তব্য থাকতে পারে না, যাকে যেই কাজটা করতে বলা হবে সে নিঃসংকোচিত্তে সেই কাজটাই করবে, যদি না করে তাহলে তাকে টর্চার করতে পারবে দাস মালিক, তাকে পিটাতে পারবে, তাকে মেরে তাকে আবার বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারবে, সে যদি একেবারেই কথা না শুনে বাজারে নিয়ে আরেক বাটের কাছে বিক্রি করে দিতে পারবে। তার মানে সে হচ্ছে একটা প্রপার্টির মতো। একটা চেয়ারকে কি কেউ জিজ্ঞেস করবে বা একটা গরুকে কি কেউ জিজ্ঞেস করবে যে তুমি কি এটা করবা নাকি করবা না? যদি জিজ্ঞেস করার কোনো স্কোপই না থাকে, জিজ্ঞেস করার কোনো স্কোপই নাই যেখানে, সেখানে সম্মতি কোথা থেকে আসতেছে? না, গরুর ক্ষেত্রে তো সম্মতি দেওয়া একেবারেই অসম্ভব। আচ্ছা, তবে এই গরুর দাসীর ক্ষেত্রে ক্ষেত্রে, অসম্ভব। দাসীর গরুর ক্ষেত্রে কাছে কি চাবে? Like, কেউ কোনো মানুষ তো চাবে না গরুর কাছে, বিকজ গরু তো একটা প্রপার্টি। ওই তো, এটাও তো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ভাই কি দাসী hypothetical? আমরা কিভাবে কনসেন্টের হাইপোথেটিক্যাল কথা সিচুয়েশন? বলতেছি। কনসেন্ট তো একটা মানুষের চাইতে হয়, কনসেন্ট না চাইলে তো এটা তো সেটাই আমি গরুর ক্ষেত্রে বলতেছি, গরুর তো আর ক্ষেত্রে কেউ কনসেন্ট চায় না। হ্যাঁ, কেন? কারণ গরু হচ্ছে প্রপার্টি, কোনো প্রপার্টির কাছে কেউ কখনো সম্মতি চায় না। আপনি কি আপনার বাসায় একটা ঢুকে দরজাকে property- বলেন দরজা খুলে যাও আমি ঢুকি, দরজাটা কি না, আপনি একটা বলেন দরজা প্লিজ একটা খুলবা? প্রপার্টির তো সেই অধিকারটাই নাই যে সে সম্মতি দিবে নাকি অসম্মতি দিবে, সেই ডিসিশন মেকিং এর কোনো অধিকার তো একজন দাস বা দাসীর নাই। কিন্তু পরবর্তীতে যদি তাকে অধিকারটা দেওয়া হয় তাহলে তাহলে তো সে মুক্ত হয়ে গেল, তাহলে কি আর সে দাসী থাকলো? একমাত্র পরিস্থিতি যেখানে এই অধিকারটা দেওয়া যায়, যদি ফার্স্ট অফ অল তাকে মুক্ত করে দেয়, অ্যান্ড সেকেন্ড অফ অল তাকে যে দাসী বানাইছে, দাসী বানানোর জন্য তাকে ক্ষতিপূরণও দিতে হবে। এই দুইটা জিনিস না করলে কখনোই এথিক্যালি মালিক আর দাসীর মধ্যে, এমনকি দাসী যদি মুক্ত হয়ে যায় আর ক্ষতিপূরণ যদি না দেয়, সেই ক্ষেত্রেও একটা এথিক্যাল থেকে যায় যে সেটা মানে যৌন সঙ্গমটা আনএথিক্যাল হয়ে যায় সেই ক্ষেত্রে। শুধুমাত্র একটা ক্ষেত্রেই এই মেয়েটা অনুমতি দিতে মানে সম্মতি দিতে পারে, সেই ক্ষেত্রটা হচ্ছে সে মুক্ত হয়ে গেল, তারপরে সে সেই মালিককে বললো ওয়াও তুমি আমাকে মুক্ত করছো বা কিছু একটা করছো, তোমাকে আমি অনেক ভালো লাগছে, তোমার সাথে আমি থাকতে চাই, তোমার সাথে আমি প্রেম করবো, ওয়াও, সেখানে তো আমাদের কিছু বলার নেই, দুইজন মুক্ত মানুষ দুজন সেক্স করতেছে, সেখানে আমাদের বাপের কি, কার বাপের কি? হ্যাঁ, আমাদের কোনো মানে হেডেকি নেই, তারা মানে সারাদিন বসে সেক্স করবে, আমাদের সেখানে কোনো হেডেকি নেই। সে যতক্ষণ পর্যন্ত দাসী যতক্ষণ পর্যন্ত তার অনুমতি বা সম্মতি দেওয়ার কোনো অধিকার নাই, এরকম একজন অধিকারহীন মানুষের সাথে একটা যৌন আচরণ করতেছে, মালিকটা তার ক্ষমতা ব্যবহার করে তার সাথে সেই যৌন কর্মটা করতেছে, এটা তো সম্পূর্ণ ধর্ষণ। হ্যাঁ একমত। আপনি কি তাহলে এই 3 নাম্বার পয়েন্টের সাথে একমত, দাসীরা কখনোই মালিকের সাথে যৌন এটা?
হ্যাঁ, একমত। আচ্ছা, আমি তার নিচে, এখানে তার একটা নিচে। পয়েন্ট একটু অ্যাড করব। একটু চেক করে নেই যে আমাদের কতটা টাইম আসলে জলে গেছে। আমাদের অলরেডি 12 আনা টাইম জলে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরের পয়েন্টটাতে একটু যান সাবলটন ভাই। জি, এরপর একটা পয়েন্ট। এমন কোনো পরিস্থিতি নেই যে সম্মতি দিতে অক্ষম ব্যক্তিদের সাথে যৌন কার্যকলাপ ধর্ষণ নয়। ব্র্যাকেটের এমন কোনো পয়েন্ট। পরিস্থিতি নেই যে সম্মতি দিতে অক্ষম ব্যক্তিদের সাথে যৌন কার্যকলাপ ধর্ষণ নয়। ভাই এটা কোথা থেকে দেখাচ্ছেন? এই জিনিসটা সোর্স কি? এর পরেরটা ভাই আপনি এটা পড়েন। এটা এটা ধরেন আমার একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা? আগের তিনটা ধরেন প্রেমিস ছিল, প্রেমিস 1 2 3, এটা থেকে আমি একটা স্টেটমেন্ট দিছি যে এমন কোনো পরিস্থিতি নেই যে সম্মতি দিতে অক্ষম ব্যক্তিদের সাথে যৌন কার্যকলাপ ধর্ষণ নয়। মানে এই ধরনের কোনো পরিস্থিতিই নাই যে আপনি অক্ষম একটা ব্যক্তি যে আসলে সম্মতি দিতে অক্ষম, তার সাথে আপনি সেক্স করবেন কিন্তু সেটা ধর্ষণ হবে না। অবশ্যই ধর্ষণ হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই ধর্ষণ হবে। এটাই বুঝাইতে চাইছে। এই লাইনটার সাথে আপনি একমত? এটা একটা মতামত। ব্র্যাকেটেরটা পড়েন ভাই। একমত কিনা আপনি? মতামত তো বুঝছি, এমন আপনি কোনো একমত? পরিস্থিতি যে এটা থাকতে হচ্ছে পারে না সেই বিষয়ে আমি এটা হচ্ছে একমত। এমন একটা সেন্টেন্স যেটার কোনো ব্যতিক্রম ঘটা সম্ভব না। পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘুরছে, এরকম এই সেন্টেন্সটা হচ্ছে এরকম একটা সেন্টেন্স যেটার কোনো ব্যতিক্রম ঘটতে পারে না। এমন কোনো দিন থাকতে পারে না যে পৃথিবী বলতেছে আজকে আমি এই দিক দিয়ে ঘুরবো না, আজকে আমি অন্যটা দিক দিয়ে ঘুরবো, আজকে সূর্যটা মানে পশ্চিম দিক থেকে বা উত্তর দিক থেকে উদিত হবে। এরকম কোনো পরিস্থিতি ঘটা সম্ভব না। এই যে এই সেন্টেন্সটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটার কোনো ব্যতিক্রম ঘটতে পারে না। অর্থাৎ এরকম কোনো ব্যতিক্রম নেই যেখানে সম্মতি দিতে অক্ষম ব্যক্তিদের সাথে যৌনকর্ম ধর্ষণ নয়। এমনকি যদি কোনো বাচ্চা মেয়ের বিয়ে দেওয়া হয়, একটা ধরুন যে একটা 14-15 বছরের 13-14 বছরের একটা মেয়ের সাথে যদি একটা 20-22 বছরের লোকেরও যদি বিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও এটাকে রেপই বলা হয়। এটা একটা ভার্ডিক্ট। আপনি নিচেরটা পড়েন তো, একটু মুমিন যুক্তিটা একটু পড়েন তো। কিছু ব্যতিক্রম রয়েছে, যখন সম্মতি দিতে অক্ষম ব্যক্তিদের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য করা হবে না। এটাই তো আপনার দাবি, তাই না? যে কিছু ব্যতিক্রম এরকম আছে। এক্স্যাক্টলি, ব্যতিক্রম তো সব জিনিসেরই ব্যতিক্রম হ্যাঁ, থাকে। এখন তো এটা কেন থাকবে? এখন নাস্তিক প্রশ্ন, এটা একটু পড়েন। সেই ব্যতিক্রম কি যেখানে সম্মতি দিতে অক্ষম ব্যক্তিদের যৌন সম্পর্কে ধর্ষণ বলে গণ্য হয় না? সেই অক্ষম ব্যক্তিদের সাথে, এখানে একটা সাথে হবে, আচ্ছা, সাথে যৌন সম্পর্ক ধর্ষণ বলে গণ্য করা হয় না। অর্থাৎ এরকম কোন পরিস্থিতি আসে যেখানে শিশুদের সাথে যদি প্রাপ্তবয়স্কের সাথে যদি যৌন কার্যকলাপ হয়, তাহলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য করা হবে না। অথবা দাসীর ক্ষেত্রে দাসীরা যদি তাদের মালিকের সাথে যৌন কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে সেটা ধর্ষণ হবে না। এরকম কোনো একটা পরিস্থিতির এক্সাম্পল কি আপনি বলতে পারবেন? সেটাই আমি বলছি যে হ্যাঁ, সেই ধরেন যে কোনো ব্যতিক্রমটা কি? প্রতিবন্ধী নারীকে কেউ বিয়ে করলো, সেক্ষেত্রে যৌন সঙ্গম করলে সেটা কি ধর্ষণ হবে? প্রতিবন্ধী ধরেন নারী, যে সে কোনো ধরনের রেসপন্সই করতে পারে না, সে কোনো প্রতিবন্ধী নারীর সাথে যে আপনি বিয়ে করবেন, এই বিয়ের সম্মতিটাই আপনি পাইলেন কেমনে? কি অদ্ভুত প্রশ্ন ভাই! প্রতিবন্ধী নারীকে আপনি কেন বিয়ে করতে যাবেন? কেন? সে তো বিয়ে করতে আপনাকে সম্মতি দেয়নি তো। ধরেন যে তার বাবা আমার সাথে একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে দিয়েছে। বাবা দিচ্ছে, সে তো দেয় নাই। বাবা বিয়ে বসুক গিয়ে, বাবা তার পাছার পাইতে দেখ গিয়ে। প্রতিবন্ধী মেয়েটা কেন কিছু করবে? আপনি কি মনে করেন বিয়ের মানে সম্মতি আপনারা ছাড়া মনে করা করেন যেতে যে পারে? প্রতিবন্ধী মেয়েদের বিয়ে হওয়ার কোনো অধিকারই নাই? প্রতিবন্ধী মেয়ের বিয়ে হওয়ার অধিকার আছে কি নাই সেটা সে ডিসাইড করবে। শুধুমাত্র সে ডিসাইড করতে পারে। এখন সে তো ডিসাইড করতে অক্ষম। সে ডিসাইড করতে অক্ষম, তার মানে তো এটা না যে আপনি তারটা হয়ে ডিসাইড করে দিবেন। সে তাই বলে কি না, মানে আপনার কি মনে প্রতিবন্ধীদের হয়- বিয়ে হয় না? প্রতিবন্ধীদের আপনার বিয়ে কি মনে যদি হয় যে তাহলে বিয়ে সেটা হয়ে অন্যায় গেলেই, হবে। আপনার কি এটা মনে হয় যে বিয়ে হয়ে গেলেই যৌনকর্ম করাটা মানে জায়েজ, ওটা করাই যাবে, সেখানে আর কোনো রকম রেপ বলে কিছু হয় না? আপনার কি ধারণাটা এরকম? সেটাকে না, রেপ বলা সেটা যায় আমার না? ধারণা না। সেটাকে অবশ্যই রেপ বলা যায়, কিন্তু আপনি সামাজিকভাবে যখন একটা মানুষকে বিয়ে করেন, সেটা সামাজিক একটা সম্মতি থাকে। ভাই সমাজের সাথে রেপের সম্পর্ক কি? সমাজের সাথে সমাজ কি যৌনকর্মেরও কোনো সমাজ কি সম্পর্ক আইসা নেই। ওই 54 বছরের বেটার নিচে শুইতেছে? সমাজ শুইতেছে আইসা? মানে সমাজ যদি একটা ধর্ষণের ঘটনাকে অ্যালাউ করে তাহলে সেটাকে আর আমরা ধর্ষণ বলবো না নাকি? তার মানে প্রতিবন্ধী যেসব মেয়ের বিয়ে হয়েছে তারা সবাই ধর্ষিতা। আপনি প্রতিবন্ধী বলতে এক্স্যাক্টলি কি নিঃসন্দেহে। বুঝাইতেছেন? কারণ আপনি যদি প্রতিবন্ধী ধরেন অটিজমের কথা সে যদি চিন্তা করেন, হ্যাঁ, অটিজমই ধরেন আপনি। লট অফ পিপল হ্যাভ অটিজম। একটা মানুষের অটিজম থাকলে, একটা মানুষ যদি স্পেকট্রামে থাকে, তার মানে এইটা না যে তার সম্পূর্ণ সিদ্ধান্তই যে নিতে পারে না। একেবারে ডিসেবল কোনো মানুষই নেই, মানে কোনো রকম সক্ষমতা নাই, এরকম কোনো মানুষ নাই। এরকম তো লেভেলস আছে। আপনি তো ডাইরেক্টলি বলতে পারেন না যে যারা প্রতিবন্ধী তারা একেবারেই সিদ্ধান্ত যে নিতেই পারে না। আপনার তো মানে স্পেসিফাই করে বলতে হবে যে একটা ভাই মানুষের ধরেন আমরা সিদ্ধান্ত হচ্ছে তো হয়তো নিতে পারে, কিন্তু সেটা যার পা হয়তো- নাই, যার পা নাই তাকে তো আমরা হ্যান্ডিক্যাপ্ট বলি, কিন্তু সে তো আসলে ভাই সম্মতি দিতে পারে যৌন সম্পর্কের। কিন্তু ধরেন যে অটিজম, যে হচ্ছে দুধ আর চিনির পার্থক্য বোঝে না, যে ধরেন লবণ আর চিনির পার্থক্য বোঝে না, ওরে আমরা অটিজম বলতেছি ভাই। ওরে আমরা আচ্ছা, বলতেছি যে ও শারীরিকের আসলে কথা বাদ দিলাম। এই ধরনের এরকম হতে কন্ডিশনে পারে, নেই। এরকম হতে পারে কেউ অন্ধ, সে কিন্তু সম্মতি দিতে পারে, বা কেউ বোবা, সে কিন্তু সম্মতি দিতে পারে। কেউ কানে শোনে না, কিন্তু সে কিন্তু সম্মতি দিতে পারে। কারো হাত নাই, কারো পা নাই, কারো হচ্ছে একটা শারীরিক অসুস্থতা আছে, এরকম মানুষ কিন্তু সম্মতি দিতে পারে। কিন্তু যেই মানুষটা মানসিকভাবে এতটাই মানে তার অবস্থা খারাপ, যেই অবস্থা খারাপের কারণে সে বিয়ে কি জিনিস বা যৌনকর্ম কি জিনিস সেই জিনিসটা সে জানে না,
বা এই জিনিসটা সম্পর্কে সে বোঝে না, এইরকম মানুষকে বিয়ে দেওয়া তো সম্পূর্ণ ধর্ষণের ভিতরে তাদেরকে ঠেলে দেয়া। এরকম যে বাপ বা মা তাদেরকে বিয়ে দিবে, তারা তো তাদেরকে ধর্ষণ হতে দিবে, কারণ সেই মানুষটার তো মেন্টালিটি এখনো বাচ্চার মতো, সে তো এখন পর্যন্ত বোঝেই না এই জিনিসটা কি। তাহলে সে যদি নাই বোঝে জিনিসটা কি, তাহলে তো তাকে সেই কাজটা করতে সে তো অনুমতি দিতে পারে না। ভাই তার তো বোঝার ক্ষমতাটাই নাই, সে বুঝবে কিভাবে? তাহলে বোঝার ক্ষমতা নাই, তাহলে তো তার সাথে সেটা করা যাবে না। কিন্তু বোঝার হয়তো ক্ষমতা সেটা বলছি যে শুধুমাত্র হয়- থাকলেই, একজন মানুষের যদি সেই যৌনকর্মটা কি সেটা বোঝার ক্ষমতা আছে, শুধুমাত্র তখনই আপনি তার সাথে তার মানে কনসেন্ট নেওয়ার চেষ্টা করতে পারেন। যার আচ্ছা, এটা ধরেন বোঝার বোঝার ক্ষমতাই ক্ষমতা নেই, আছে কিন্তু প্রকাশ করার ক্ষমতা নাই, সেরকম ক্ষেত্রে কি হবে? তাহলে তো প্রকাশ করার ক্ষমতা না থাকলে তো আমি তো সেটা বলে দিলাম, সে বিভিন্ন ভাবে সেটা প্রকাশ করতে পারে। কিন্তু যে ব্যক্তিটার প্রকাশ করার কোনো ক্ষমতাই নাই, একজনের যদি প্রকাশ করার ক্ষমতা না থাকে, সে লিখে দিতে পারে, সে বা অন্য কোনো ভাবে সম্মতিটা দিতে পারে, সেই জিনিসটা আমরা সেই সম্মতিটা যদি আমরা পেয়ে যাই যে কোনো না কোনো ভাবে পাইছে, শুধুমাত্র তখনই আমরা সেই কাজটা করতে পারবো। সেটা যতক্ষণ পর্যন্ত আমরা না পাচ্ছি, কোনো না কোনো ভাবে সে সম্মতি দিয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে বুঝবো যে সে সম্মতি দিছে? আশ্চর্য কথা। তাহলে তো এরকম প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করা মানেই ধর্ষণ করা। সব হ্যাঁ। ক্ষেত্রে না, আমি তো আপনাকে সেটাই বললাম যে ইভেন প্রতিবন্ধকতারও তো ডিফারেন্ট তাহলে তো লেভেলস আর আছে। প্রতিবন্ধীদের আমি বিয়ে করা অটিজমের যাবে না। এক্সাম্পল দিলাম যে অটিজম তার মানে এইটা, একটা মানুষের যদি অটিজম থাকে তার মানে এইটা না যে তারা সম্পূর্ণভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এইটারও আপনার লেভেলস থাকে। আর আসিফ ভাই যে অটিজমের সাথে ধরেন এপিলেপসিও আছে। এপিলেপসি, এটা তো ম্যাটার করতেছে। আপনার যেটা বুঝতে হবে যে সেই ব্যক্তির, সে কি অ্যাকচুয়ালি বুঝতেছে নাকি না, যে সেই যে অ্যাক্টিভিটিতে এনগেজ হইতেছে সেটা বোঝার ক্ষমতা তার আছে নাকি না, সেটা আপনার দেখতে হবে। সেই যৌন কাজটা সে বোঝে কিনা এবং সে বুঝে শুনে সেই কাজটা সে করতে যাচ্ছে কিনা, এই জিনিসটা যদি সে কোনো না কোনো পদ্ধতিতে আপনাকে না জানায়, তাহলে তো আপনার পক্ষে সে যে সম্মতি দিচ্ছে এটা তো জানা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে তার সাথে যদি আপনি সেই কাজটা করেন, তাহলে তো সেটা ধর্ষণ হইল। আচ্ছা, তার মানে ওই কোনো বাবা যদি প্রতিবন্ধী মেয়েকে বিয়ে দেয়, তার মানে সে তাকে ধর্ষণ করতে আপনাকে তো দিচ্ছে। আবারও বলছি যে প্রতিবন্ধিত্ব নানা ক্যাটাগরি আছে, নানা আপনি ধরনের। এখানে যে বলতেছেন বাবা প্রতিবন্ধীকে বিয়ে করতেছে, এই প্রতিবন্ধী বলতে আপনি এক্স্যাক্টলি কি বুঝাইতেছেন? একটা ওয়াইড একটা আপনি বারবার আমরা বলতেছি যে এটা ডিফারেন্ট লেভেলস আছে, আপনি তাও বারবার এই শব্দটা ইউজ করে যেতেছেন প্রতিবন্ধী। সেই প্রতিবন্ধী মেয়েটা যদি এরকম পরিস্থিতিতে হয় যে সে যৌনকর্ম কি সেই জিনিসটা বোঝে না, হয়তো তার বয়স হচ্ছে 25, কিন্তু সে এখনো 6 বছরের বাচ্চাদের মতো তার মন মানসিকতা, সেই জিনিসগুলো বোঝে না, তাহলে তো তাকে বিয়ে দেওয়া যাবে না। তাকে যদি বিয়ে দেয়, তাহলে তো সেটা ধর্ষণের জন্য তাকে দিয়ে দিচ্ছে তার বাবা মা। হুম। কিন্তু যদি সে সম্মতি দেয়, কোনো না কোনো পদ্ধতিতে সম্মতি দেয়, সেই সম্মতিটা যদি তার কাছে থাকে, বাবা মার কাছে যদি সেই কোনো এভিডেন্স থাকে যে সেই মেয়েটা এই জিনিসটা বোঝে এবং সেই জিনিস এই কাজটা করতে চাচ্ছে, তখন তাকে অবশ্যই বিয়ে দেওয়া যাবে। সেটা হইতে পারে লিখিতভাবে, সে মেয়েটা বলতে পারে, আকার ইঙ্গিতে বলতে পারে, কোনো না কোনো পদ্ধতিতে তো বলতে হবে। কোনো পদ্ধতিতে যদি না বলে, তাহলে তো সেটা ধর্ষণ হবে। আচ্ছা, ও মাথা ধরে গেছে ভাই, আমার মনে হয় যে আজকে শেষ করা দরকার। লাস্ট ভাই তাহলে ভাই, মোটামুটি আপনি তাহলে আমাদের সব পয়েন্টের সাথেই একমত নাকি? ভাইয়া ভাই। অ্যাবসলিউট বলে আসলে দুনিয়াতে কিছুই নাই। ভাই বুঝছি, আমাদের 3 ঘন্টা সময় আপনি খাই দিচ্ছেন ভাই। Thank you. শুধুমাত্র ইসলাম হচ্ছে অ্যাবসলিউট, এছাড়া আর কিছু অ্যাবসলিউট নাই। বুঝতে হ্যাঁ পারছি। ভাই। থ্যাংক ইউ। এইটা মাইনা বাকি সবকিছু আপনি জাহান্নামে যান, ইসলাম ঠিক আছে, বাকি সব আমার নবীর চরিত্র সবচেয়ে ভালো, এটা অ্যাবসলিউট, এছাড়া বাদ বাকি সবাই কোনো কিছু অ্যাবসলিউট। সহমত ভাই, সহমত। বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ মনির ভাই। নেক্সট ঠিক দিন আছে আসেন, ভাই, নেক্সট দিন সবাই বাদ বাকি রেফারেন্সগুলো আমরা নেক্সট দিন দেখাবো না, ঠিক আছে? আজকে আর এত সময় নেই আচ্ছা, ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই। আর আপনি যদি পারেন, সময় পান, তাহলে আপনি সংশয়.com একটু ঘুরে দেখতে পারেন, ওইখানে সব দেয়া আছে। মানে আপনি যদি নিজেই পড়ে নেন, নিজেই পড়ে নিলে তো আরেকটু আমার জন্য সুবিধা হয়, তখন তো আলোচনাটাও ভালো হয়। ঠিক আছে মনির ভাই, আজকে যেহেতু আলোচনার সময় আমি অনেক চিল্লাপাল্লা করছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি ফ্রাস্ট্রেশনের শিকার মানুষ কেন হয়, কারণ একটা সহজ জিনিস বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানে আরেকজন বুঝতে চাচ্ছে না বা ভাই আপনারা লিটারালি সরে শিখাইতে হইছে আসিফ ভাইয়ের, আমাদের আপনাদের সরে শিখাইতে হইছে, বাংলা শিখাইতে হইছে। দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। ভাই আমি কিন্তু আপনাদের সাথে টোটালি ডিসএগ্রি করিনি। না, আপনাদের আপনি কাছে এগ্রি করেছেন, ডিসএগ্রি করেছেন, সেটা এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে যে আমাকে একদম মানে একদম ভাবে বোঝাতে হয়েছে, তো অনেকক্ষণ ধরে এই জন্য ফ্রাস্ট্রেশনটা হইতেছিল, এবং ফ্রাস্ট্রেশন হওয়ার কারণে আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি সেজন্য না, এটার জন্য আমি সরি বলছি যে আমি মানে ফ্রাস্ট্রেশনের কারণে আমি ক্ষিপ্ত হয়ে যাচ্ছিলাম বারবার, এই কারণে আমি মানে মাঝখানে ব্রেক নিয়ে সিগারেটও খেয়ে এসেছি, যে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, কি বলছে এই লোক। কিন্তু তারপরেও আপনি মানে ভদ্রভাবে কথা বলেছেন, এটা স্বীকার করছি যে আপনি কোনো করেন নাই। মানে আপনি হয়তো বোঝেন নাই অনেক কিছু, কিন্তু আপনি অন্য মুমিনদের মতো যে আমাকে গালিগালাজ করেছেন বা করেছেন, সেগুলো কিছু করেন। এই দিক থেকে আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করছি যে আপনি আলোচনাটা কন্টিনিউ করেছেন, আর রেফারেন্সগুলো দেখতে চেয়েছেন, রেফারেন্সগুলো আপনি দেখেছেন, এটাও আমি অ্যাপ্রিশিয়েট করি। তাহলে মনির ভাই, আপনি নেক্সট দিন আসেন, নেক্সট দিন আসলে আমরা বাকি আলোচনা করবো, ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকে তাহলে। তাহলে হকিং ভাই, সাবাটন ভাই, আমরা এটা শেষ করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই মনির ভাই, আপনার সাথে অনেক আলোচনা হইলো। আপনি ওই আসিফ ভাই যেটা বললো, আপনি হয়তো বোঝেন নাই অনেক কিছু, বাট আপনি পোলাইট এনাফ ছিলেন। এটা আপনার প্রতি সত্যি অ্যাপ্রিশিয়েটেবল একটা ব্যাপার। আপনি ভবিষ্যতেও আসবেন, আবার কথা হবে। থ্যাংক ইউ আসিফ ভাই। জি হকিং ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ।
থ্যাংক ইউ আসিফ ভাই, আমার আর কিছু বলার নেই। মনির ভাই, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং, আশা করি পরে যুক্ত হবেন আপনার। থ্যাংক ইউ সাবলটন ভাই। থ্যাংক ইউ, আমারও আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ফর অ্যাডিং মি। থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। তাহলে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি সবাইকে।